আচ্ছা দেখো এবার শোনা যাচ্ছে কিনা দেখো। আচ্ছা হ্যাঁ ম্যাম, শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে হাইড্রোজেন অ্যাটম মানেই মাথায় যেটা আসে আর কি, হ্যাঁ, যে মানে যে পিকচারটা মাথায় আসে, তো সেইটা হচ্ছে যে তাহলে এরকম একটা নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ডিস্টেন্সের মানে আর রেডিয়াসের বৃত্তাকার পথে বা বেসিক্যালি আর আর রেডিয়াসের একটা হ্যাঁ বৃত্তাকার পথে একটা ইলেকট্রন ঘুরছে অফ মানে একটা পার্টিকেল ইলেকট্রন অফ মাস এম, লেটস সে স্মল এম, সেটা ঘুরছে। এবং ধরো আমি বলছি যে এই নিউক্লিয়াসের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর ইলেকট্রনটাকে আমি তো ইলেকট্রনিক চার্জ ই দিয়ে বা ই মাইনাস দিয়ে দেখাই, এবং এর মাস হচ্ছে স্মল এম। এটা আমাদের মাথায় আসে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে এখানে আমাদেরকে এবার কি করতে হবে, আমরা যেহেতু কোয়ান্টাম মেকানিক্স পড়ছি তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে একটা শরিঞ্জার ইকুয়েশন তৈরি করতে হবে এবং সেই শরিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে, যেটা সলভ করে আমরা এনার্জি আর ওয়েভ ফাংশন পাবো, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে এবার আমাদের শরিঞ্জার ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কি প্রথমে মানে শরিঞ্জার ইকুয়েশন লিখতে গেলে আমাদেরকে প্রথমে কি লিখতে পারতে হবে, একটা হ্যামিল্টনিয়ান লিখতে পারতে হবে সিস্টেমটার জন্য। হ্যামিল্টনিয়ান মানে কাইনেটিক এনার্জি লিখতে হবে, পোটেনশিয়াল এনার্জি লিখতে হবে। আচ্ছা এবার কাইনেটিক এনার্জি আমরা জানি মোটামুটি একই হয়, বাট পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য আলটিমেট থিং, যেটা আজকে আর কি ভ্যারি করে সিস্টেম টু সিস্টেম, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জিটা আগে বরং লেখা যাক। এই কেউ এসেছে? পোটেনশিয়াল এনার্জিটা আগে লেখা যাক। আচ্ছা, তো তাহলে দিয়ালি কেউ এসেছে? পোটেনশিয়াল এনার্জিটা তাহলে লেখা যাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার পোটেনশিয়াল এনার্জি কি হবে এই সিস্টেমটার ক্ষেত্রে? তাহলে আমরা জানি যে এই সিস্টেমে এরকম একটা পোটেনশিয়াল যেটা হয়, মানে যেটাকে আমরা বেসিক্যালি যখন হচ্ছে একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন এনার্জিটা কাজ করে সেটাই হবে এখানে পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই এনার্জিটা বেসিক্যালি এটা কুলাম পোটেনশিয়াল হবে। তাহলে আমরা যদি সেই পোটেনশিয়াল এনার্জিটাকে ভি দিয়ে দেখাই, তাহলে সেই পোটেনশিয়াল এনার্জিটাকে যদি ভি বলি, সেই ভিটা হবে এটার ক্ষেত্রে আমরা জানি যে মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এটা হবে। এবং ভিটা কি হয়, ভি সবসময় পজিশন কোঅর্ডিনেটের ফাংশন হয়, তাহলে ভি অ্যাজ এ ফাংশন অফ আর, সেইটা হচ্ছে এর কুলম পোটেনশিয়াল যেটা সেইটা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে আমাদের কুলম পোটেনশিয়াল, এইটা হবে। আচ্ছা এইবার তাহলে এবার আমি যদি বলি তাহলে এবার ক্ষেত্রে তাহলে ঠিক আছে আমি পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে এটা বুঝতে পারলাম, এবার তাহলে আমি হ্যামিল্টনিয়ানটা লিখে ফেলতে পারবো। তাহলে আমার হ্যামিল্টনিয়ানটা কি হবে, হ্যামিল্টনিয়ান ফর দিস সিস্টেম হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি অফ হোয়াট? কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, আর পোটেনশিয়াল এনার্জি বিটুইন দেম। তাহলে কারণ একটা নিউক্লিয়াস আছে একটা ইলেকট্রন আছে, তাহলে এখানে কোনো নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন বা মানে নিউক্লিয়াস নিউক্লিয়াস ইন্টারাকশন বা ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন এরকম কিছু থাকবে না, কারণ এখানে একটাই নিউক্লিয়াস আছে একটাই ইলেকট্রন আছে। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন এনার্জি থাকবে, যেটা হচ্ছে এইটা। তাহলে আমার হ্যামিল্টনিয়ান হবে কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, কাইনেটিক এনার্জিকে ক্যাপিটাল টি দিয়ে দেখাই এটা আমরা জানি। তাহলে আর হচ্ছে গিয়ে এই যে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি, এটা হবে এই নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি হচ্ছে এইটা উপরে যেটা লিখেছি সেইটা। আচ্ছা এবার কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস বা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন এগুলো মানে কি, কাইনেটিক এনার্জি কিভাবে, কাইনেটিক এনার্জির ফর্ম কি হয় আমরা জানি, মানে এটা বেসিক্যালি আমার কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, পজিশন কোঅর্ডিনেট অফ দ্য নিউক্লিয়াস, পজিশন কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রন, এগুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা এইবার ধরো আমি বলছি যে এই যে এম এর যেই নিউক্লিয়াসের পজিশন আমি ধরো বলছি কোঅর্ডিনেট এক্স এন ওয়াই এন জেড এন, আর ইলেকট্রনের কোঅর্ডিনেট আমি বলছি এক্স সি ওয়াই ই জেড ই, ধরো আমি এটা বলছি। তাহলে সেটা যদি হয় তাহলে আর কি, তাহলে সেটা যদি হয় তাহলে আর কি, আর আমরা কি জানি আমাদের ফ্রম আমাদের ভেক্টর নলেজ থেকে আমরা কি জানি, যদি দুটো দুটো এরকম দুটো মানে যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট বলা থাকে তাদের মধ্যে ডিস্টেন্সটা আমরা কি জানি আমাদের ভেক্টর নলেজ থেকে, আর কি হবে, আর হবে এক্স এন মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এন মাইনাস জেড স্কোয়ার, এইটা হবে আমাদের আর, আর এটা হবে। আচ্ছা তাহলে এবার এইখানে তাহলে এটা যদি এরকম তাহলে এখানে টিএন কি হবে, কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস কি হবে,
মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মাস অফ নিউক্লিয়াস, যেটা আমি ক্যাপিটাল এম বলেছিলাম, del 2 by del xn স্কোয়ার প্লাস del 2 by del yn স্কোয়ার প্লাস del 2 by del zn স্কোয়ার, এটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন কি হবে, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস, আমি স্মল এম বলেছিলাম ওর মাস, তাহলে del 2 by del এক্সি স্কোয়ার প্লাস del 2 by del ওয়াই স্কোয়ার প্লাস del 2 by del জেড স্কোয়ার, এটা হবে। তাহলে যদি এবার এইটা দিয়ে আমাকে যদি পুরো হ্যামিল্টনিয়ানটাকে লিখতে হয় এবং সেখান থেকে যদি আমাকে আলটিমেটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন লিখতে হয়, তাহলে এই পুরো জিনিসটাকে দিয়ে যদি আমাকে পুরো হ্যামিল্টনিয়ানটাকে লিখতে হয় এবং ফাইনালি টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশনটাকে যদি লিখতে হয়, তাহলে কি হবে, বেসিক্যালি আমাকে লিখতে হবে এইচ সাই ইকুয়ালস টু ই সাই, যেখানে এইচ কি হবে, এইচটাকে আমি পুরোটা দিয়ে লিখি, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস ক্যাপিটাল এম del 2 by del xn স্কোয়ার প্লাস del 2 by del yn স্কোয়ার প্লাস del 2 by del zn স্কোয়ার, এটা হলো। আচ্ছা, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস স্মল এম del 2 by del x স্কোয়ার প্লাস del 2 by del y স্কোয়ার প্লাস del 2 by del z স্কোয়ার, এইটা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস এই ভিএনইটা কি, জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর, কিন্তু আমি তো এখানে এক্স এন ওয়াই এন এর রেসপেক্টে পুরো জিনিসটাকে লিখছি, তাহলে সেইভাবে লিখি। আর মানে কি, আর মানে হবে হচ্ছে এক্স এন মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এন মাইনাস জেড স্কোয়ার, এইটা হলো টোটালটা হ্যামিল্টনিয়ান হলো। এই টোটালটার সাথে আমার আছে হচ্ছে সাই ইকুয়ালস টু ই সাই, ধরো আমি এর 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, তাই তো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে এটা। আচ্ছা, যার মানে কি, মানে এখানে সাইটা কি, সাইটা হচ্ছে ইজ বেসিক্যালি দ্য ফাংশন অফ এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই ই জেডি, সাইটা এত এইগুলো সবকটার ফাংশন, সেটাই তেমনই তো আমরা এতদিন দেখে এসেছি। তার মানে 1 নম্বর ইকুয়েশনটা কি হলো, এই 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে একটা 6 ভেরিয়েবল প্রবলেম, একটা 6 কোঅর্ডিনেট প্রবলেম। একটা 6 ভেরিয়েবল প্রবলেমকে সলভ করা ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা আমরা এটা এতদিন আমরা এইটুকু বুঝতে পারি, এটা সম্ভব, মানে এটা মানে খুবই কঠিন একটা ব্যাপার হবে একটা 6 ভেরিয়েবল প্রবলেমকে তুমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা 6 ভেরিয়েবল প্রবলেমকে সলভ করবে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এখানে ওয়েভ ফাংশনটা 6টা ভেরিয়েবলের ফাংশন হচ্ছে, তাই না? তার মানে আমরা জানি এমনি ভেরিয়েবল আসলে আমাদেরকে কি করতে হয়, সেপারেশন অফ ভেরিয়েবল মেথড করতে হয়, তাহলে এখানে তোমাকে 6টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, এটা অতটা সোজা একটা ব্যাপার নয়। তখন লোকে কি করে, তখন লোকে যেটা করে যে যখন এরকম একটা জিনিস এসে দাঁড়ায়, যখন এরকম 6 ভেরিয়েবল প্রবলেম এসে দাঁড়ায়, তখন লোকে যেটা করে যে না ঠিক আছে, আমি এই 6টা কোঅর্ডিনেটকে আমি 2 রকম কোঅর্ডিনেটে ভেঙে নিই, এরকম করে। 2 রকম কোঅর্ডিনেট মানে কি, মানে যেটা করে যে একটা একটা করে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট ডিফাইন করে, যে এই দুটো পার্টিকেলের মধ্যে কোথাও একটা সেন্টার অফ মাসকে ডিফাইন করে, তাহলে মনে করে যে সেই সেন্টার অফ মাসের মধ্যে পুরো ভরটা যেন ঘনীভূত আছে, মানে পুরো মাসটা যেন এসে বসে আছে, সেইটা একটা করে। আর একটা কি করে, আর একটা রিলেটিভ কোঅর্ডিনেট প্রবলেম করে। রিলেটিভ কোঅর্ডিনেট মানে কি, মানে যেহেতু আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের রেসপেক্টে ঘুরছে, তাহলে চলো আমরা ইলেকট্রনিক মোশনটা নিয়ে আগে কথা বলি, কিন্তু কিভাবে কথা বলবো, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তার মানে এটা রিলেটিভ ব্যাপার, মানে রিলেটিভ মোশন অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, তাহলে সেটা আমাকে দেবে রিলেটিভ কোঅর্ডিনেট। তার মানে এইটাকে আমি 2টো কোঅর্ডিনেটে লোকজন নর্মালি ভেঙে নেয়, একটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, যেটা এদের মাঝামাঝি কোথাও একটা ডিফাইন করে বা কিছুভাবে একটা ডিফাইন করে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের ডেফিনেশন যেমন যে m1r1 = m2r2 হয়ে যাবে। এবার এই পার্টিকেলগুলোর কার মাস বেশি কার মাস কম, না দুজনের মাস সমান, সেরকম ভাবে একটা মানে ডিফাইন করে
সেরকম সবকিছু মাথায় রেখে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট একটা ডিফাইন করে, আর একটা করে যে চলো আমরা রিলেটিভ মোশন নিয়ে দেখি, একটা পার্টিকেলের রিলেটিভ মোশন উইথ রেসপেক্ট টু দ্য আদার, এইটা দেখি। এবার আমি অবশ্যই আমি নিউক্লিয়াসের রিলেটিভ মোশন উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রনও দেখতে পারি, কিন্তু কথাটা হলো ইলেকট্রনটা ঘুরছে, নিউক্লিয়াসও ঘুরছে তার নিজের চারিদিকে, কিন্তু সেটা ভীষণ স্লো। ইলেকট্রন যে মানে যেভাবে ঘোরে আর কি, ইলেকট্রন যত তাড়াতাড়ি ঘোরে সেই সময়ের মধ্যে নিউক্লিয়াসের মোশনটা ইজ নেগলিজিবলি স্মল, মানে আমি ইলেকট্রনের রেসপেক্টে নিউক্লিয়াসটাকে স্টেশনারি ধরে নিতে পারি। মানে সেইগুলো তো পরে আসবো, সেগুলো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন তোমরা নিশ্চয়ই জানো অনেক কিছু, সেই সবে আমরা পরে আসবো, এখন আর অত ডিটেলে অত ভেতরে ঢুকছি না। ব্যাপারটা হচ্ছে এখন আমি ইলেকট্রনের মোশন দেখতে চাই উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস। তাহলে আমি 6 ভ্যারিয়েবল প্রবলেমটাকে দুটো আলাদা আলাদা মানে তিনটে তিনটে করে ভ্যারিয়েবল প্রবলেমে দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে ভেঙে ফেলতে পারি। তারপরে আমি সেই দুটোকে আলাদা আলাদা করে সলভ করবো, কারণ আমি জানি 3 ভ্যারিয়েবল প্রবলেম কি করে সলভ করতে হয়, আমি এতদিন শিখে এসেছি। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ ব্যাপার। ম্যাম। তাহলে কি করে লোকে এরকম জায়গায় এসে, যেটা কি বললাম যে মানে অ্যাট দিস পয়েন্ট যে অ্যাট দিস পয়েন্ট পিপল যে মানে মানে বেসিক্যালি মানে এটা মানে at this point people convert the time independent Schrodinger equation having 6 variables to 2 independent time independent Schrodinger equation, one with respect to center of mass coordinate and two with respect to relative coordinate. এটা করে। আচ্ছা, এবার তাহলে ম্যাম এক নাম্বার দিয়েছেন উইথ টু সেন্টার অফ মাস কোঅর্ডিনেট বলছি, ঠিক আছে? এইটা তাহলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট ব্যাপারটা কি? সেন্টার অফ মাস কোঅর্ডিনেট ব্যাপারটা কি, যে এইখানে ধরো যদি এরকম এটা এম আর এইটা হচ্ছে গিয়ে চার্জ, এটা হচ্ছে ইলেকট্রন স্মল এম, এই ও কেন অ্যাডভার্টাইজ দেবে? রিয়ালি ও কেন অ্যাডভার্টাইজ দেবে? না না না, ও দেবে না, আমরা দেবো। ও কেন দেবে? আমাদের ব্যাপার ওর কাছে কেন যাবে? ওই গ্রুপে আমি ঢুকবো, ঢুকে আমি দেবো, নাহলে তুই ঢুকে দে। ও কেন দেবে? নইলে আমাকে ঢোকা, আমি দেবো। না না না, ও কেন দেবে? ওর কাছে সমস্ত মেসেজ যাবে, ও কি করে জানবে? সবটা আমরা জানতে পারবো, আমাদের জানাটা দরকার। ওর ওর ওপর কেন ডিপেন্ডেন্ট হবো? আচ্ছা, এটা হবে হচ্ছে যদি এরকম হয়, যদি এরকম দুটো পার্টিকেল থাকে, একটা ক্যাপিটাল এম এর মাসে আছে, একটা স্মল এম এর মাসে আছে, তাহলে এদের মধ্যে যদি আমি একটা সেন্টার অফ মাস করতে চাই,
তাহলে ধরো আমি বলছি যে সেন্টার অফ মাস নর্মালি কি হয়, আমি ধরো এখানে একটা বলছি যে আমার এরকম একটা পয়েন্টে আমি সেন্টার অফ মাস ডিফাইন করছি। এবার সেন্টার অফ ডেফিনেশন অফ সেন্টার অফ মাস কি হয়, ডেফিনেশন অফ সেন্টার অফ মাস কি হয়, সেটা হয় হচ্ছে M(r1) ইকুয়ালস টু M(r2) হয়, যেখানে এইটা ধরো R1 আর এটা হচ্ছে R2, মানে এই ডিস্টেন্সটা R1 আর এইটা হচ্ছে এই ডিস্টেন্সটা R2 আর এই ডিস্টেন্সটা R1, এরকম এটা হয়। এবং টোটাল R ইকুয়ালস টু হবে R1 প্লাস R2, এরকম একটা ব্যাপার। এবং ডেফিনেশন অফ সেন্টার অফ মাস কি হয়, যে M(r1) ইকুয়ালস টু, মানে বেসিক্যালি যদি এটা আমি M1 বলতাম আর এটা যদি M2 বলতাম, তাহলে M1R1 ইকুয়ালস টু M2R2, এরকম ভাবে হয়। এবং এই সেন্টার অফ মাসের ধরো কোঅর্ডিনেট যদি আমি যদি বলি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড যদি বলি, তাহলে এই ক্যাপিটাল এক্স হয় হচ্ছে বেসিক্যালি M1R1 প্লাস M2R2 বাই M1 প্লাস M2, এরকম ভাবে হয়। ওয়াইটা সেইভাবে হয়, জেডটা সেইভাবে হয়। তাহলে এইখানে কি হবে, এইখানে আমাদের এই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট যদি এক্স বলি, তাহলে এই পার্টিকুলার কেসে এটা হবে হচ্ছে ক্যাপিটাল M(r1), সরি ক্যাপিটাল M(xn) প্লাস স্মল m(xc) বাই ক্যাপিটাল M প্লাস M। ওয়াই হবে হচ্ছে ক্যাপিটাল M(yn) প্লাস ক্যাপিটাল M(ye) বাই ক্যাপিটাল M প্লাস M। জেড হবে হচ্ছে ক্যাপিটাল M(zn) প্লাস ক্যাপিটাল M(ze) বাই ক্যাপিটাল M প্লাস M। এইটা হবে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এই পার্টিকুলার কেসে। আচ্ছা, এইগুলো হবে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। আর রিলেটিভ কোঅর্ডিনেট কি হবে, উইথ রেসপেক্ট টু রিলেটিভ কোঅর্ডিনেটটা কি হবে, উইথ রেসপেক্ট টু রিলেটিভ কোঅর্ডিনেট, সেটা হবে হচ্ছে স্মল এক্স ইকুয়ালস টু হবে এক্সসি মাইনাস এক্সএন বা এক্সএন মাইনাস এক্সি, যা খুশি বলতে পারি। আমি যেহেতু প্রথম থেকে এক্সএন মাইনাস এক্সি দিয়ে করেছি, তাহলে সেইটা করি। এক্স হবে হচ্ছে এক্সএন মাইনাস এক্সি, ওয়াই হবে হচ্ছে ওয়াইএন মাইনাস ওয়াই, জেড হবে হচ্ছে জেড এন মাইনাস জেডি। এইটাকে হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট। তাহলে এই দুটো কোঅর্ডিনেট দিয়ে যদি আমি শরঞ্জার ইকুয়েশন, বেসিক্যালি কিছুই না, এখানে কি বেসিক্যালি ব্যাপারটা কি হয়, যে এইগুলোকে বলে হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট। এই যে এই কোঅর্ডিনেটগুলো না, এইগুলোকে বলে হচ্ছে যে এক্স এন, ওয়াই এন, এক্স জেড এন, তারপরে এক্সি, ওয়াই ই, জেড ই, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট অফ নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। এইগুলোকে বলা হয় অ্যাবসলিউট কোঅর্ডিনেট, এইগুলোকে বলা হয় অ্যাবসলিউট কোঅর্ডিনেট। এবার আমাদেরকে কি করতে হবে, এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমাদেরকে দুটো আদার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যেতে হবে। একটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, একটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা, এটা জাস্ট একটা বড় অঙ্ক করা যায়, মানে এটা ভীষণই সোজা, বাট একটা মানে একটা আর কি পাতার পর পাতা, 2-3 পাতা ধরে অঙ্ক করতে হবে, করে আলটিমেটলি দেখা যায় যে ওই অ্যাবসলিউট কোঅর্ডিনেট প্রবলেম থেকে আমরা দুটো কোঅর্ডিনেট প্রবলেমে চলে আসতে পারি, যেখান থেকে কমপ্লিটলি দুটো ইন্ডিপেন্ডেন্ট শরঞ্জার ইকুয়েশন পাবো, যার মধ্যে একটা দেখতে হবে এরকম, যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস এম del 2 by del capital X square plus del 2 by del capital Y square plus del 2 by del capital Z square psi capital X capital Y capital Z equals to E psi ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। এটা একটা হবে। আর একটা পাবো, ধরো এইটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আর একটা পাবো, সেটা হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ del 2 বাই del এক্স স্কোয়ার প্লাস del 2 বাই del ওয়াই স্কোয়ার প্লাস del 2 বাই del জেড স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে মাইনাস জেড স্কোয়ার
by 4 pi epsilon 0 root over x square plus y square plus z square psi x y z equals to e psi x y z। এটা ধরো আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে প্রথম ইকুয়েশনটা হলো আমার সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের রেসপেক্টে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন, আর সেকেন্ড ইকুয়েশনটা হলো রিলেটিভ কোঅর্ডিনেট, এই যে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, এগুলো হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন। তাহলে আমি একটা সিক্স ভেরিয়েবল সরেঞ্জার ইকুয়েশন থেকে দুটো ইন্ডিপেন্ডেন্ট টাইম মানে দুটো ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে সেন্টার অফ মাসের রেসপেক্টে আর একটা রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এর মাঝখানের অঙ্কটঙ্কগুলো করার দরকার নেই, ওগুলো জাস্ট ওই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। কোঅর্ডিনেট ট্রান্সফর্ম কি করে করতে হয় সেটা যখন স্যার ডিজিটাল পড়িয়েছে বা তখন দেখানো হয়েছে না যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থেকে কি করে জাস্ট আমি রিলেটিভ কোঅর্ডিনেট মানে পোলার কোঅর্ডিনেটে চলে আসতে পারি। ওখানে হচ্ছে কার্টেশিয়ান থেকে পোলারের ট্রান্সফর্ম দেখিয়েছে, এখানে অ্যাবসলিউট থেকে মানে সেন্টার অফ মাসের ট্রান্সফর্ম বা অ্যাবসলিউট থেকে রিলেটিভ কোঅর্ডিনেট ট্রান্সফার, ওই সেম একই রকম হবে, শুধু ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হবে, ওই একই জিনিস। ওইটাগুলো অত কিছু একবার জীবনে করে নিলেই হয়, ওগুলো অত কিছু জানার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে আমার একটা 6 ভ্যারিয়েবল প্রবলেম আমি পাচ্ছি, ইভেন ফর দ্য টু পার্টিকেল প্রবলেমের জন্য, মানে যেখানে নিউক্লিয়াসটা স্থির বসে থাকবে, শুধু ইলেকট্রনটা ঘুরবে, শুধুমাত্র যদি ইলেকট্রনের মোশনের ওপরও আমি মানে আর কি ইন্টারেস্টেড হই, তারপরেও আমি দেখতে পাচ্ছি যে একটা 6 ভ্যারিয়েবল প্রবলেম পাচ্ছে, যেটাকে সলভ করা খুবই কঠিন। তখন লোকে কি করে, তখন এই অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে লোকে কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করে দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেমে চলে যায়, একটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, একটা রিলেটিভ কোঅর্ডিনেট প্রবলেমে চলে যায়। এবং যদি সেই অঙ্কগুলো যদি করা যায় তাহলে দেখা যায় যে ওই একটা ইকুয়েশন থেকে, মানে আউট অফ ওয়ান সরেঞ্জার ইকুয়েশন আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট সরেঞ্জার ইকুয়েশন পেতে পারি। একটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের রেসপেক্টে পাবো, আর একটা রিলেটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে পাবো। বলে এই অবধি সবাই বুঝতে পেরেছো? ওই x equal to mxn plus mxc এটা মানে কি করে লিখলেন? কোনটা? এইটা ওই x সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের ক্ষেত্রে এই যে এইখানে এইটার মাস কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এই যে এটা এইখান থেকেই পরিষ্কার এটা দেখানো যায়। মানে বেসিক্যালি সেন্টার অফ মাসের ডেফিনেশন যদি এইটা হয়, তাহলে এবার এইখান থেকে ওই তোমার ওই মানে এখান থেকে জাস্ট বের করা যায় যে ওই আর ওয়ানটাকে ইন টার্মস অফ R2 যদি লেখো, তারপরে সেখান থেকে ওই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া I ইকুয়ালস টু সাম ওভার I মানে বেসিক্যালি এম আর স্কোয়ার বেসিক্যালি হয়, তাহলে MI RI স্কোয়ার যদি হয়, তাহলে সেখান থেকে ওই এইগুলো সব বের করা যায়। মানে এইখানে এই যে সেন্টার অফ মাসের ডেফিনেশনের এই অঙ্কটাতে আর ঢুকতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, এটা এই অঙ্কটাতে ঢুকতে হবে না, এটা খুবই সিম্পল। এটা জাস্ট একটু সেন্টার অফ মাসটা বলে একবার তোমরা ছোটবেলায় পড়ে এসছো, হয়তো সামহাও কানেক্ট করতে পারছো না, একবার একটু দেখে নিও। এই অঙ্কটায় আর এখানে ঢুকতে হবে না, তাহলে পুরো ব্যাপারটা ডাইভার্জ করে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হলো। আচ্ছা, তাহলে এইবার তুমি যদি ইকুয়েশন 2 এর দিকে দেখো, এই যে ইকুয়েশন 2, এই টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশনটার দিকে যদি দেখো, তাহলে দেখো এই ইকুয়েশনটা এখানে কি হচ্ছে, এটা কি, এইটা দেখো তো কার মতো দেখতে। এইখানে একটা কাইনেটিক এনার্জি পার্ট আছে, কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি নেই এই ইকুয়েশনটার ক্ষেত্রে। তার মানে এই ইকুয়েশনটা দেখতে জাস্ট একটা টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন অফ এ পার্টিকেল অফ মাস m প্লাস a ক্যাপিটাল M। এবার m প্লাস ক্যাপিটাল M মানে কি? m প্লাস ক্যাপিটাল M মানে মাস অফ দ্য টোটাল সিস্টেম, কারণ আমার তো টোটাল সিস্টেমে আছেই হচ্ছে একটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন। নিউক্লিয়াসের মাস ক্যাপিটাল M, ইলেকট্রনের মাস স্মল m। তাহলে আমি যদি এরকম একটা ইকুয়েশন পাই যার মধ্যে আমার মাসটা ইনভলভ হয়ে আছে স্মল m প্লাস ক্যাপিটাল M, তার মানে টোটাল সিস্টেমের মাসটা ইনভলভ হয়ে আছে, এবং তার সাথে এটা আমাকে এটা এই ইকুয়েশনটার মধ্যে শুধু কাইনেটিক এনার্জি আছে, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তার মানে এই ইকুয়েশন 2টা ইজ বেসিক্যালি এ টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন অফ মাস m প্লাস ক্যাপিটাল M confined in a 3 dimensional box। এরকমই
মতো দেখতে হয়। সেই পার্টিকেল 3D বক্সের জন্য শরঞ্জার ইকুয়েশন মনে করে দেখো, এটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি, আমি কাইনেটিক এনার্জি আছে, টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তার মানে কি? তার মানে এটা একটা বক্সের মধ্যে কনফাইন্ড হয়ে আছে, তার মানে সেটা কোনো একটা জায়গায় কনফাইন্ড হয়ে আছে, এবং 3টে ভ্যারিয়েবল আছে, মানে 3টে কোঅর্ডিনেট আছে, আর মাসটা হচ্ছে টোটাল এই m প্লাস m, আর m প্লাস m মানেই হচ্ছে আমি যে সিস্টেমটা কনসিডার করছি তার টোটাল মাস। তার মানে ইকুয়েশন 2 আমাকে কি দিয়েছে? তার মানে ইকুয়েশন 2 ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট শরঞ্জার ইকুয়েশন of mass m plus capital M confined in a 3D box, এরকম একটা ব্যাপার। তার মানে সেটা আমাদেরকে কি দেয়, এবং সেটা আমরা জানি কি করে সলভ করতে হয়। আমরা 3 ডাইমেনশনাল বক্স সলভ করে এসেছি। এটা বেসিক্যালি পার্টিকেল ইন এ 3D বক্সের মতো দেখতে, এটা পার্টিকেল ইন এ 3D বক্সের মতো, PIAB ইন 3D বক্সের মতো একটা প্রবলেম, এবং এটা আমরা জানি কি করে সলভ করতে, এটা আমরা আগে সলভ করে এসেছি। কিন্তু কথাটা হচ্ছে এটা সলভ করে আমরা পাইটা কি? এটা সলভ করে আমরা ট্রান্সলেশনাল মোশন সম্পর্কে আইডিয়া পাই। তার মানে দিস, মানে সলভিং equation 2 will give us idea about translational motion, sorry, translational motion, ট্রান্সলেশনাল মোশন। তার মানে বেসিক্যালি ইকুয়েশন 2টা কি দিচ্ছে? ইকুয়েশন 2টা দিচ্ছে যে টোটাল সিস্টেমটা, কারণ m প্লাস m হচ্ছে টোটাল সিস্টেমের মাস, তার মানে টোটাল সিস্টেমটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সলেট করলে তার তার এনার্জি কি হবে, তার ওয়েভ ফাংশন কি হবে, সেরকম একটা ব্যাপার দিচ্ছে। তার মানে অ্যাজ ইফ যেন এই সেন্টার অফ মাসটা, এটা অ্যাজ ইফ এই সেন্টার অফ মাসটা যেন ট্রান্সলেট করছে, মানে ডান দিকে বাঁ দিকে যেদিকে খুশি যেমনভাবে খুশি যাচ্ছে। তার মানে সেন্টার অফ মাসের মধ্যে পুরো সিস্টেমের মাসটা আজ বসে আছে, এবং সেই সেন্টার অফ মাসটা যদি নড়াচড়া করে তাহলে আমি কি এনার্জি পেতে পারি, কি ওয়েভ ফাংশন পেতে পারি, সেইটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে আমাকে। কিন্তু আমরা তো সেটা চাই না। এবং প্রথম কথা হচ্ছে ইকুয়েশন 2 কি করে সলভ করতে হয় আমরা জানি, আর দ্বিতীয় কথা হচ্ছে ঠিক আছে করে আমরা আলটিমেটলি পাই হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, বা ট্রান্সলেশনাল মোশন নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। ঠিক আছে, ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি বলে কিছু হয় না, ট্রান্সলেশনাল মোশন নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে ইকুয়েশন 3, যেটা হচ্ছে রিলেটিভ মোশন অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, আমরা সেটা নিয়ে ইন্টারেস্টেড। তাহলে সেইটা দেখা যাক, সেইটা করা যাক। তাহলে এইটা নিয়ে ঠিক আছে, এইটা আমরা পাচ্ছি, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। বাট ইকুয়েশন 3, but we are interested in equation 3, আমরা এইটা নিয়ে ইন্টারেস্টেড। তাহলে এবার ইকুয়েশন 3টাকে আমরা সলভ করব। we have to solve equation 3, and this will give us the idea about relative motion of electron with respect to নিউক্লিয়াস। ঠিক আছে, এটা আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশন 3টা সলভ করা যাক। তাহলে ইকুয়েশন 3টা একটু ভালো করে লেখা যাক, যে কি মাইনাস এইচ স্কোয়ার বাই টুয়াইস মিউ del 2 by del x square plus del 2 by del y square plus del 2 by del z square minus z square by 4 pi epsilon 0 into root over x square plus y square plus z square psi, এখানে এটা হবে স্মল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ই সাই স্মল এক্স ওয়াই জেড, এটা হবে।
এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 3, এইটাকে এবার আমরা সলভ করব, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, শুধু তাই না, এইখানে আমরা যেটা বলছি দেখো, আলটিমেটলি আমার কি দেখা গেল, এই সাইটা আমার হচ্ছে বেসিক্যালি সাই ট্রান্সলেশনাল, এই ইটা আমার দেবে হচ্ছে ই ট্রান্সলেশনাল, আর এই সাইটাও সিমিলারলি সাই ট্রান্সলেশনাল, এইটা দেবে যেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। কিন্তু এই পরেরটা কি বললাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে দেবে রিলেটিভ মোশন অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, এইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। তাহলে এইটাকে আমি যেটা লিখছি, এই সাইটাকে আমি লিখছি, ধরো সাই ইলেকট্রনিক লিখে দিচ্ছি আমি, অ্যাজ ইফ যেন ইলেকট্রনিক ওয়েভ ফাংশন পাবো, বাট ইলেকট্রনিক ওয়েভ ফাংশন কিভাবে, যে ইলেকট্রনিক এনার্জি পাবো, এটা ইলেকট্রনিক ওয়েভ ফাংশন পাবো, আমি এটা লিখে দিলাম। এবার এইটাকে আমরা সলভ করব। আচ্ছা, এবার এটাকে সলভ করতে পারি কি করে, এখানে এই অ্যাট দিস পয়েন্টে এসে, এবার এটা একটা 3 ভেরিয়েবল প্রবলেম, সো দিস ইজ এ three variable problem which we can solve, আমরা জানি এটা কি করে সলভ করতে হয়, এটা জানি। আচ্ছা, এইবার তাহলে ঠিক আছে, এবার সলভ করব, কি করে সলভ করি আমরা, এটা 3 ভেরিয়েবল প্রবলেম কি করে সলভ করি, সেপারেশন অফ ভেরিয়েবল মেথড লিখি, মানে ইউজ করি, মানে এখানে আমরা লিখবো সাই এক্স ওয়াই জেড হচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড, এইভাবে সলভ করবো, এইভাবে আমরা করতে পারি। কিন্তু এইখানে একটা প্রবলেম আছে, এখানে প্রবলেমটা কি, আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথড কখন লিখি, আমরা সেপারেশন অফ ভেরিয়েবল মেথড তখনই অ্যাপ্লাই করতে পারি, মানে ওয়েভ ফাংশন ইজ সেপারেশন অফ ভেরিয়েবল তখন যখন এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল, তখনই আমরা ওয়েভ ফাংশন সেপারেশন অফ ভেরিয়েবল মেথড ইউজ করতে পারি। কিন্তু এইখানে তুমি এনার্জির দিকে দেখো, এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি টার্মের দিকে দেখো, এখানে পোটেনশিয়াল এনার্জি, সেটা ধরো আমি যদি বলি স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড এর ফাংশন, সেটা দেখতে কেমন, সেটা দেখতে হচ্ছে মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম দেখতে। এইটা মানে কি তুমি লিখতে পারো যে মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু রুট ওভার জেড স্কোয়ার, তুমি কি লিখতে পারো, মানে অ্যাজ ইফ যেন এইটা হচ্ছে আমার ভি এক্স, তারপরেরটা হচ্ছে আমার ভি ওয়াই, তারপরেরটা আমার হচ্ছে ভি জি ভি জেড, এটা কি আমরা লিখতে পারি এটার ক্ষেত্রে, এটা লিখতে পারি? না ম্যাম, লিখতে পারি না তো, এক্স্যাক্টলি, তাহলে এটা আমরা লিখতে পারি না, তার মানে এনার্জি ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল, এনার্জির এই পার্টিকুলার ফর্ম অফ এই ফর্মের জন্য এনার্জি ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল, তার মানে এনার্জি যদি অ্যাডিটিভলি সেপারেবল না হয়, তাহলে ওয়েভ ফাংশন মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল নয়, তাহলে আমরা এখানে সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারবো না। এই যে পোটেনশিয়াল ফর্ম, এইটাকে কি বলা হয় বলো তো, এইটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলে এগুলোকে। মানে বেসিক্যালি আমি এটাকে কি লিখবো, দেখবে একটু পরেই লিখবো, যে আমি লিখতে পারি যে এই, মানে বেসিক্যালি আমি এইখানে বরং লিখে দিই, এইখানে লিখে দেওয়া ভালো, এইটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, এটা বলে। আচ্ছা, এই স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল মানেটা কি, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল মানে এই যে দ্য ভ্যালু অফ VR is same at any point of the surface of sphere of radius r, সেই জন্য এটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। মানে কি, মানে বেসিক্যালি এটা তো একটা স্ফিয়ার, মানে হাইড্রোজেন অ্যাটম একটা 3 ডাইমেনশনাল প্রবলেম, একটা 3 ডাইমেনশনাল প্রবলেম, যেটা তোমাকে আলটিমেটলি একটা স্ফেরিক্যাল শেপ দেয়, একটা স্ফিয়ার দেবে। তার মানে এই স্ফিয়ারের উপরে যে সারফেস, সেই সারফেসের যে কোনো ভ্যালুতে, মানে শুধু মানে এই স্ফিয়ারটা শুধু না, এটা একটা আর রেডিয়াসের স্ফিয়ার,
যার উপরে যে কোনো পয়েন্টে এই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা সেম, সেই জন্য এটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। দ্য ভ্যালু অফ ভিআর ইজ সেম অ্যাট এনি পয়েন্ট অফ সারফেস অফ স্ফিয়ার অফ রেডিয়াস আর। এবং এই স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালগুলোর ক্ষেত্রে আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে একে দেখি, তখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ইস ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল। দিস ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবং যে কারণে যেটা প্রবলেমটা হয়, যেহেতু এইটা অ্যাডিটিভলি সেপারেবল নয়, সেই জন্য টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি আমরা যাই পাই না কেন, এই টার্মটাও আমাদেরকে অ্যাড করতে হবে টোটাল এনার্জিতে। সেই জন্য টোটাল এনার্জি ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল। সেই জন্য আমরা লিখতে পারি, মানে ওয়েভ ফাংশনকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারি না। মানে অ্যাডিটিভলি সেপারেবল কখন কাকে বলে, মানে আমরা যেন একটা কম্পোনেন্টকে একটাই কোঅর্ডিনেটের ফাংশন হিসেবে লিখতে পারি। মানে একটা কম্পোনেন্ট অফ এনার্জি ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য ওয়ান মানে ফাংশন অফ দ্য কোঅর্ডিনেট, মানে ওয়ান কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে। আর একটা কম্পোনেন্ট আর একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, মানে তিনটে কম্পোনেন্টকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি সেপারেবল হতে হবে, তাহলে এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল। বাট এখানে সেটা লিখতে পাচ্ছি না, দেয়ারফোর we cannot apply মানে separation of variable method here. হিয়ার তাহলে আমাদেরকে এর ওয়ে আউটটা কি, এর ওয়ে আউটটা আমাদের তো সলভ করতে হবে আলটিমেটলি। তাহলে এর ওয়ে আউটটা কি, এর ওয়ে আউটটা হচ্ছে আবার নতুন কোঅর্ডিনেটে চলে যাও। মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট প্রবলেম থেকে আমরা যদি এখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাই, তাহলে দেখবো এনার্জি টার্মটা এমন হয়ে যাবে যে এনার্জি অ্যাডিটিভলি সেপারেবল হবে, এবং সেক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারবো, মানে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, মানে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড না লিখে এটা টেকনিক লেখা সব থেকে ভালো। ঠিক আছে, এটা আমরা এখন করতে পারবো। তাহলে আমাদের সেই জায়গাটা যাওয়া যাক। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, এইখানে আমরা যেটা করব, তাহলে ধরো আমরা হচ্ছে এরকম, ধরো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা আছি, এইভাবে আছি, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সরি মানে করে লিখি নর্মালি যেভাবে লিখি, মানে তুমি যা খুশি লিখতে পারো, বাট নর্মালি লোকে যেভাবে লেখে সেইভাবেই লিখি, সুবিধা হবে তাহলে। এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা। আচ্ছা, এবার আমি বলছি আমার এইরকম এখানে একটা জায়গায় একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের কোঅর্ডিনেট আমি বলছি এক্স ওয়াই জেড এরকম, এবং সেন্টার থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে স্মল আর, এটা বলছি। এবার আমি কি করছি, এই যে মানে আরটা হচ্ছে বেসিক্যালি রেডিয়াল ভেক্টর, এই রেডিয়াল ভেক্টরের আমি একটা প্রজেকশন নিচ্ছি ইন দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে সেটা যদি নিই এরকম, ধরো আমি এরকম নিচ্ছি এইটা, তাহলে এইখানে নিলাম, নিয়ে তারপরে সেখান থেকে আমি ওয়াই অ্যাক্সিস অবধি এটাকে টানলাম এইভাবে, এইটাকে আমি হচ্ছে গিয়ে জেড অ্যাক্সিস অবধি টানলাম, আর এইটাকে মানে এইরকমভাবে নিয়ে গিয়ে এইভাবে টানতে হবে। তাহলে সেক্ষেত্রে এইটা এরকম হবে, এইটা। তাহলে এইটুকু, এইটা হচ্ছে আমার এক্স, এইটা হচ্ছে আমার ওয়াই, আর এইটা হচ্ছে আমার জেড, এইভাবে আমার আছে। আচ্ছা, এবার বলছি যে রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে এটা, আর এই আমার হচ্ছে, আর এই যে এর প্রজেকশন অফ দ্য রেডিয়াল ভেক্টর ইন দ্য এক্স ওয়াই প্লেন যেটা, সেটা আমার এক্স অ্যাক্সিসের সাথে, ধরো আমি বলছি এরকম ফাই প্লেন, এরকম ফাই অ্যাঙ্গেল করে। ঠিক আছে, মানে রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে হচ্ছে গিয়ে করে, রেডিয়াল ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে, আর আর হচ্ছে এর যে প্রজেকশন ইন দ্য এক্স ওয়াই প্লেন সেটা এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করে, এরকম।
তাহলে আমার এখানে কি হবে, তাহলে এটা যদি পরিষ্কার আমি লিখি, তাহলে আমি যদি এখানে লিখি, আমি যদি এখানে ধরো আমি যদি জেডটাকে লিখতে চাই, জেডটা আমার কি হবে, জেডটা কি হবে, জেড হবে হচ্ছে এই যে এই জেডটা, এটা হবে হচ্ছে আর কস থিটা। কোনো অসুবিধা নেই তো? এইটা হবে, জেডটা হবে আর কস থিটা। আচ্ছা, এবার ঠিক আছে তো, এটা বুঝতে পেরেছো তো? এটা যদি থিটা হয় তাহলে জেডটা কি হবে, এইটুকু যদি জেড হয় তাহলে জেডটা আর কস থিটা, কোনো অসুবিধা নেই তো? না ম্যাম, ঠিক আছে। এটা খুবই সোজা এগুলো। না ম্যাম। হ্যাঁ, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াই কি হবে? আচ্ছা, ওয়াইটা কি হবে, ইয়ে কি বলে, হ্যাঁ তাহলে ওয়াইটা কি হবে, দেখো ওয়াই কি হয়ে আছে, ওয়াইটা তো হচ্ছে এইদিকে আছে, এইটা হচ্ছে আমার ওয়াই। আচ্ছা, তাহলে এইটা যদি আমার জেডটা যদি আর কস থিটা হয় তাহলে এইটা কত, এর এর প্রজেকশনটা কত, এটা হচ্ছে আমার আর সাইন থিটা। তাহলে ওয়াইটা হচ্ছে আর সাইন থিটাটা তো হবেই, তার সাথে ওয়াইটা কি হবে, তার সাথে এই যে এইটুকু, এইটুকু মানে কি, মানে বেসিক্যালি আমার 90 মাইনাস ফাই, তার মানে 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 বেসিক্যালি আমার কস 90 মাইনাস ফাই মানে সাইন ফাই, তার মানে এটা হয়ে যাবে আর সাইন থিটা সাইন ফাই। দেখো ওয়াইটা তো এইটা, এইটুকু অ্যাঙ্গেল কত, আমি এটা অন্য অন্য এ দিয়ে লিখি, ঠিক আছে, এইটুকু অ্যাঙ্গেল দেখো, বুঝতে পারছো তো পরিষ্কার, এই অ্যাঙ্গেলটা কত, কত এই অ্যাঙ্গেলটা, এটা 90 মাইনাস ফাই তো। হ্যাঁ ম্যাম। তাহলে এটা এবার ওয়াইটা, তার মানে যদি আমি এর এইটা যদি আমার আর সাইন থিটা হয় তাহলে এইটা ওয়াইটা হবে হচ্ছে তার সাথে আমার হচ্ছে কস ফাই, কস ফাই হবে এই হ্যাঁ মানে মানে কস 90 মাইনাস ফাই হবে, কস 90 মাইনাস ফাই মানে কি সাইন ফাই। ঠিক আছে তো, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো, মানে আমার এই মানে জেডটা যদি আমার আর কস থিটা হয় তাহলে ওয়াইটার সাথে এর প্রজেকশনটা অ্যাঙ্গেল করেছে, এর প্রজেকশনটা হচ্ছে আর সাইন থিটা, তার মানে আর সাইন থিটাটা বসে গেল, তার সাথে এ ওয়াই অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করছে, 90 মাইনাস ফাই অ্যাঙ্গেল করছে, তার মানে ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটা হয় কস দিয়ে হয়, কস 90 মাইনাস ফাই হয়, কস 90 মাইনাস ফাই মানে সাইন ফাই। ঠিক আছে তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমাদের আমরা ভেক্টরে তো আমরা জানি। আচ্ছা, আর এক্সটা কি হবে, আর আচ্ছা সাইন থিটা কস। এটা হলো, হ্যাঁ এটা কি হবে, আর সাইন থিটা কস ফাই হবে, এক্স্যাক্টলি আর সাইন থিটা কস ফাই, এই যে এটা হচ্ছে আর সাইন থিটা আর এটা ফাই, তাহলে আর সাইন থিটা কস ফাই, তাহলে আমরা এক্স ওয়াই জি এখান থেকে, এক্স ওয়াই জেড আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে যদি এইটাকে যদি আমরা এখন এই থিটা ফাই হিসাবে লিখে দিতে পারি, তাহলে এই পয়েন্টটা যেটাকে ধরো পি, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড ছিল, তুমি এখন এটাকে জাস্ট কিন্তু এইভাবেও লিখতে পারো, আর থিটা ফাই এটাও লিখতে পারো, এটাকে তুমি অ্যাজ ইফ যেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে চলে আসলে। তাহলে এইটা যদি হয় তাহলে এইখানে এইবার তুমি এইবার যদি তুমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করো, এবং অবশ্যই এখানে আরো কিছু কথা বলে দিতে হবে, যেখানে আমার এখানে এই কি হচ্ছে আর এর এটা কি হবে, আরটা যাবে হচ্ছে 0 টু ইনফিনিটির মধ্যে, থিটাটা যাবে হচ্ছে আমার হচ্ছে 0 টু পাই এর মধ্যে থিটাটা ঘুরছে, দেখো 0 টু পাই এর মধ্যে, এই যে মানে বেসিক্যালি এই যে এখানে যদি মাইনাস জেড অ্যাক্সিস করি তাহলে এটা 0 থেকে পাই এই অবধি যাবে হচ্ছে। আর ফাইটা কি হবে, ফাইটা হবে হচ্ছে, ফাই এর লিমিটটা হচ্ছে 0 টু 2 পাই এর মধ্যে, এই কথাটাগুলো এখানে বলে দেওয়াটা দরকার। ফাইটা হবে হচ্ছে 0 টু 2 পাই এর মধ্যে, এইটা হচ্ছে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এবার এইখান থেকে আমি যদি এইখানে এই মানে কোঅর্ডিনেট থেকে, তাহলে এবার যদি আমি এই কার্টেসিয়ান মানে বেসিক্যালি কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে চলে আসতে চাই, আবার একই রকম আমাকে ওই মানে 10 পাতা অঙ্ক করতে হবে, এটার মধ্যে কোনো কঠিন কিচ্ছু নেই, জাস্ট হচ্ছে বেসিক্যালি অঙ্ক, এবং সেটা লিটারালি 10 পাতা অঙ্কই করতে হয়, মানে অনেক বড় অঙ্ক করতে হয়, করে আলটিমেটলি যেটা আমার আসে, যে আমি যেটা পাই, যে দা time independent Schrodinger equation for hydrogen atom or hydrogen like one electron ions এর জন্য in polar coordinate
সিস্টেম সেটা কি হয়, সেটা হয় হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার। এটা দেখে ভয় পেয়ে যাওয়ার কিছুই নেই, তোমরা জানো এটা। ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2। এইটা হলো, এইটার সাথে আমার হবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0। দেখো এখন আমি কি করে দেবো, দেখো ভালো করে দেখো কি হচ্ছে এখানে ব্যাপারটা। আমার এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল, মানে বেসিক্যালি আমার প্রথমে ছিল রুট ওভার, মানে আমি যখন একদম ডিটেলে লিখেছিলাম তখন দেখো আমার বেসিক্যালি আমার আরটা ছিল এরকম দেখতে, যে রুট ওভার এক্স এন মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই স্কোয়ার জেড এন মাইনাস জেড স্কোয়ার। এই এক্স এন মাইনাস এক্সি বা ওয়াই এন মাইনাস ওয়াই বা জেড এন মাইনাস জেডিকে আমি বললাম রিলেটিভ কোঅর্ডিনেট স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, সেখান থেকে আমি এটাকে এরকম ভাবে লিখেছিলাম। এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি হলো, তুমি যদি এখান থেকে যদি তুমি এখন মানে বেসিক্যালি আর বার করতে চাও, আর দেখবে এখানে আসবে বেসিক্যালি আর যেটা আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটাই হচ্ছে এখানে আর হবে, কিছুই না। তুমি যদি এখানে এই দুটোকে যদি স্কোয়ার সবকটাকে যদি স্কোয়ার করে দাও, তোমার হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস তোমার হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি করো, তাহলে দেখবে এখান থেকে ওই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আর কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 1 এরকম সব চলে আসবে করে, আলটিমেটলি দেখবে তুমি আর এর ভ্যালুটা এরকম একটা পেয়ে যাবে। তাহলে এখন তুমি লিখে দিতে পারছো এটা কিন্তু একটা আর, জাস্ট আর, এটা তুমি লিখে দিতে পারছো। তাহলে এখন এইটা into psi which is a function of r theta phi will be equals to e, এবং সাইটাকে সাই ইলেকট্রনিক লেখো, ইটাকে ই ইলেকট্রনিক লেখো, সাইটাকে আবার সাই ইলেকট্রনিক লেখো, আর থিটা ফাই। এইটা হয়ে গেল আমার ফাইনালি 4 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা সলভ করব। বল এই অবধি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এইটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শরঞ্জার ইকুয়েশন, time independent Schrodinger equation for hydrogen or hydrogen like one electron ions in polar coordinate system বা spherical polar coordinate system। এইটা আমরা সলভ করব। এইবারে এখানে দেখো এই ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আর সাইন থিটাটা আর ভেক্টরের ওই প্রজেকশন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইটা যদি আর হয়, মানে বেসিক্যালি দেখো এই যে এইটা যদি আর হয়, এই যে এই মানে এই রেডিয়াল ভেক্টরটা আর ভেক্টর, তাই তো। এবার এটা জেড এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে আর কস থিটা, তাহলে এর তো দুটো কম্পোনেন্ট থাকবে। এই আর যে কোনো রেডিয়াল ভেক্টরের তো দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আর একটা এক্স ওয়াই প্লেনে ধরো এই কম্পোনেন্টটা আছে। তাহলে এইটা যদি আমার আর কস থিটা হয়, জেড অ্যাক্সিসটা যদি আর কস থিটা হয়, তাহলে আর একটা কম্পোনেন্ট কি হয়, আর সাইন থিটা হয় না? তো সেই জন্য এই কম্পোনেন্টটা হচ্ছে এইটা হচ্ছে আর সাইন থিটা। এবার এটা কি, এটা তো প্রজেকশন, এটা রেডিয়াল ভেক্টরের প্রজেকশন ইন এক্স ওয়াই প্লেন, এইটা ঠিক আছে। এবার তাহলে এইটা যদি আর সাইন থিটা হয়, তাহলে ওয়াইটা কি হবে, এবার তুমি যখন জেডটা ঠিক করেছিলে, তুমি জেডটাকে ঠিক করেছিলে আর রেডিয়াল ভেক্টরের রেসপেক্টে। এবার এখন তুমি এক্স ওয়াই প্লেনে চলে আসো, এক্স ওয়াই প্লেনে তোমার রেডিয়াল ভেক্টরটা হচ্ছে আর সাইন থিটা। এবার আর সাইন থিটাটা ওয়াই অ্যাক্সিসের সাথে 90 মাইনাস ফাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে তার ওয়াই এর ভ্যালুটা কি হবে, আর সাইন থিটা কস অফ 90 মাইনাস ফাই। এবার কস অফ 90 মাইনাস ফাই মানে তো সাইন ফাই, অল সাইন ট্যান কস রুল থেকে, বুঝেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হলো, ঠিক আছে এটা। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ বলো। রিজিড রোটারের ক্ষেত্রে এই আরটাকে ফিক্সড ধরা হয়, এখানে এটাকে আরকে ফিক্সড ধরা হচ্ছে না কেন এখানে? হ্যাঁ, এখানে আরটা ফিক্সড না, এখানে আরটা কি করে ফিক্সড হবে, রিজিড রোটারের ক্ষেত্রে ওটা তো রিজিড, মানে রিজিড রোটারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ডিউরিং রোটেশন আর এর কোনো চেঞ্জ হচ্ছে না। এইখানেও তুমি দেখবে যে আমার আর এর চেঞ্জ, মানে আলটিমেটলি দেখবে যে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার পড়ে আসো, তাহলে দেখবে তুমি মনে করে দেখো সেই অপসূর অবস্থা অনুসূর অবস্থায় সেখানে কিন্তু আর এর বেসিক্যালি চেঞ্জ হচ্ছে, এটা একটা ইলিপ্টিক্যাল পাথ। আচ্ছা এবার আমি যদি এখানে আর রেডিয়াসের স্ফিয়ার ধরে নিই, আরটা আমার কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার অরবিট, একটার জন্য কনস্ট্যান্ট হবে, বাট অন্য অরবিটের জন্য তো আরটা কনস্ট্যান্ট না,
সেই জন্য এখানে আরটা ফিক্সড না, এখানে পুরোটাই ভ্যারিয়েবল। বুঝতে পেরেছো? ওকে মানে তো আমার মানে আমি যখন হাইড্রোজেন অ্যাটম সলভ করতে এসেছিল সবাই, ধরো লোকে যখন সলভ করেছে, তখন এমন তো না যে হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে কোনো আইডিয়া নেই। যদি কোনো আইডিয়াই না থাকবে তাহলে হ্যামিল্টনিয়ান লিখলো কি করে? মানে কিছু প্রিভিয়াস আইডিয়া তো আছে, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার তখন তৈরি হয়ে গেছে, অ্যাটমিক স্ট্রাকচার লোকে তখন জানে কেমন হয়, লোকের তো আইডিয়া তখন আছে যে না এরকম একটা ব্যাপার হয়, যেখান থেকে আমি আলাদা আলাদা অরবাইটাল পাবো বা আলাদা আলাদা অরবিট পাবো, যাদের রেডিয়াস গুলো আলাদা হবে। সেই জন্যই তো এখানে আরটাকে ভ্যারি করা হয়েছে, নইলে রিজিডোটের মতো তো এখানেও বলাই যেত। বুঝেছো? সেই জন্য, ঠিক আছে, মানে এখানে সবই ভ্যারিয়েবল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। এটা হ্যাঁ তোকে দিতে হবে না, ওটা তো এইটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, টেক্সটে টাকা লাগছে, ওটা রিমুভ হবে না। হ্যাঁ জানি, ওটা আমাকেও করতে হবে, আমি করবো কিনা ভাবছি, কাটিয়ে দেবো। এটা কোথায়, তুই কোথায়, দাঁড়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হলো। হ্যাঁ আচ্ছা, এটা হলো। তাহলে এবার এই ইকুয়েশনটা আমরা সলভ করবো। এবার এই ইকুয়েশনে তুমি দেখো, এবার ভালো করে দেখো, দেখো এই এনার্জিটা শুধুমাত্র আর এর ফাংশন, আর অন্য কোনো থিটা ফাই এর কোনো ব্যাপার নেই। তার মানে তুমি টোটাল এনার্জিকে জাস্ট লিখবে ভি ইকুয়ালস টু ভি আর হিসাবে তুমি লিখতে পারো। থিটা ফাই এর কোনো ব্যাপারই নেই, মানে আমার দরকার নেই, মানে উল্টো পাল্টা কোনো টার্ম এসে বসে নেই, কিছু নেই। তাহলে এখানে এনার্জিটাকে তুমি অ্যাডিটিভলি সেপারেবল করে লিখতে পারো। তাহলে তুমি ওয়েভ ফাংশনটাকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল করে এইভাবে লিখতে পারবে। এইবার তুমি এখানে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে এবার করা যাক। তাহলে এইবার আমরা এখানে লিখব সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটা আমরা লিখবো। তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল মানে এখানে কি হবে, এটা হচ্ছে সাই ইলেকট্রনিক আর থিটা ফাই, এইটা হবে হচ্ছে বেসিক্যালি, আমরা এটাকে ধরো এরকম ভাবে লিখছি আর আর থিটা থিটা ফাই ফাই, আমি ধরো এইভাবে লিখলাম। ঠিক আছে, তুমি যা খুশি লিখতে পারো, আমি এইভাবে লিখলাম। এবার এইটাকে আমি লিখছি আর আর ওয়াই থিটা ফাই, এটা আমি লিখে দিলাম। মানে থিটা থিটা ফাই ফাইটাকে বারবার আমি বয়ে বেড়াবো না, আমি ওয়াই থিটা ফাই লিখে দিলাম। কেন? কারণ আমি প্রথমে আর পার্টটা সলভ করব, তারপরে থিটা পার্টটা সলভ করব, তারপরে ফাই পার্টটা সলভ করবো, আমি একে একে আসবো। ঠিক আছে, সেই জন্য তাহলে আমি এরকম ভাবে লিখে দিলাম। তাহলে এটা ধরো আমার 5 নম্বর ইকুয়েশন। এবার আমি কি করব, এবার এই 5 নম্বর ইকুয়েশনটাকে আমি 4 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে এটা বসানো যাক। তাহলে এটা যদি আমি বসাই তাহলে আমার কি হবে, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা হলো আমার পুরোটা, এটা হলো। এইটার সাথে এবার আমি লিখবো আর আর ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু ই, ইলেকট্রনিক লিখে দিলাম, আর আর ওয়াই থিটা ফাই। ঠিক আছে, এইটা আমি লিখলাম, এটা হলো। আচ্ছা, এই ইকুয়েশনের ধরো আমি নাম দিলাম 6 নম্বর ইকুয়েশন। এইবার এই 6 নম্বর ইকুয়েশনটাকে আমি সলভ করবো। এবার আমরা জানি নর্মালি এগুলো কি করে সলভ করতে, মানে সলভ করতে হয়, মানে তোমরা কিছুটা থিটা ফাই ডিপেন্ডেন্ট ব্যাপারটা রিজিডোটারে কিছুটা করেছো। এবার দেখো এখানে ওই রকম ভাবেই একটু করতে হবে। আচ্ছা, কি করবো এখানে, এখানে প্রথমে আমি একটু কি করছি, আমি প্রথমে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা সেটা আমি কি করছি, সেটা আমি করছি এই যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার আছে, আমি এটা কি করছি, আমি দুদিকে
টোয়াইস মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার দিয়ে আমি দুদিকে গুণ করে দিচ্ছি, মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার দিয়ে আমি দুদিকে গুণ করে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা আমি এখানে বলতে চাই, যখন আমি প্রথমেই এই মিউটা লিখেছিলাম তখনই আমার বলে দেওয়া উচিত ছিল এই মিউটা এখানে কি হচ্ছে। এইখানে আমি এখানে এই মিউটা একটু লিখে দিই, মিউটা কিন্তু রিডিউসড মাস, যেটা হচ্ছে mn বাই emi, mn বাই mn প্লাস emi, এইটা ইজ রিডিউসড মাস। ঠিক আছে, আমি ক্যাপিটাল এম দিয়ে লিখেছিলাম, এখানে স্মল এম লিখে ফেললাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, মানে মাস অফ দ্য নিউক্লিয়াস বেসিক্যালি ওটা ক্যাপিটাল এম হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস এমই, এটা হচ্ছে রিডিউসড মাস। ঠিক আছে, মানে আমি যদি ওই পুরো কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করি, ফাইনালি দেখবো এইখানে এরকম একটা মানে এই এক্সপ্রেশনটা এখানে আসে, যেটা থেকে তখন আমরা লিখে দিই যে বেসিক্যালি এটা তো রিডিউস মাসের মতো দেখতে, সেজন্য এটা রিডিউস মাস দিয়ে করে দিই। ঠিক আছে, এটা ওখানে বলে দেওয়া আমার উচিত ছিল আর কি, জাস্ট ফর দ্য কমপ্লিটনেস, তোমরা জানো আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি করবে, এবার দুদিকে আমি কি করব, আমি দুদিকে যেটা করছি, আমি আর ওই স্টেপগুলো লিখছি না, তোমরা এগুলো বুঝতেই পারবে যে। ঠিক আছে, দুদিকে কি করছি, মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বা এইচ স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এইটা আমার কি হয়ে যাবে, তাহলে এটা আমার হয়ে যাবে ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2, এটা হয়ে গেল। আচ্ছা, এইটার সাথে এই পুরো জিনিসটা এরকম ছিল, মাইনাস এখানে কি হবে, এটা মাইনাসে মাইনাস এখন প্লাস হয়ে যাবে, এই যে এই পুরো ব্যাপারটা এইটার সাথে তো গুণ করতে হবে, কারণ এইটা তো শুধুমাত্র এই প্রথম পার্টটার সাথে ছিল, পরের পার্টের সাথে তো ছিল না, তাহলে এটার সাথেও তো গুণ করতে হবে, তাহলে এইটার সাথে যদি গুণ করি তাহলে আমার এইখানে কি চলে আসছে, এইটা চলে আসছে হচ্ছে, এটা চলে আসছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এই টোটালটার সাথে আমার আছে হচ্ছে এই আর আর ওয়াই থিটা ফাই, এইটা ইকুয়ালস টু এইদিকে ওই জিনিসটা গুণ করতে হবে, তার মানে মাইনাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ই ইলেকট্রনিক আর আর ওয়াই থিটা ফাই, এটা আছে, এটা আছে। এইবার যেটা করছি দেখো, আমি যেটা করছি, কি করছি দেখো, যে আমি হচ্ছে যে সমস্তই মানে এই সব দুগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, এই সমস্তটাকে যদি আমি একদিকে নিয়ে চলে আসতে চাই তাহলে আমার কেমন হবে, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2, প্লাস আমি কি করছি, এই যে এই টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু ইলেকট্রনিকটাকে আমি ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে আমার আলটিমেটলি কি থেকে যাচ্ছে, টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ই ইলেকট্রনিক প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা হয়ে গেল। এইটা এই টোটালটা মানে বেসিক্যালি এই টোটালটা মানে বেসিক্যালি, হ্যাঁ ঠিক আছে, আমি এটা পুরোটা করে দিই, এই টোটালটা ইন্টু আর আর ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু 0 হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এটা সিম্পল, জাস্ট আমি করে নিলাম, সিম্পলিফাই করে নিলাম। আচ্ছা, এইবার আমি এই অপারেটরগুলোকে ওয়েভ ফাংশনের উপর কাজ করাবো, এবার সেইখানে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে এই অবধি, একটা এই অবধি, আর একটা হচ্ছে এইরকম, এরকমভাবে আমি করে নিচ্ছি। ঠিক আছে, এইখানে তাহলে সেটা যদি করে নিই, তাহলে প্রথম পার্টটা থেকে আমি কি করে ওয়েভ ফাংশনের উপর কাজ করাবো, আমরা জানি এখানে কি করে করতে হয়, যে এইগুলো সব পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে আছে, মানে কি, মানে এইগুলো শুধুমাত্র আর এর ফাংশন, তাহলে আর এর ওপরে কাজ করবে, তখন থিটা ফাইটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে প্রথম পার্টটার ক্ষেত্রে হবে হচ্ছে আমার ওয়াই থিটা ফাই কনস্ট্যান্ট থাকলো, এইটা এখন আর ডেল রাখার দরকার নেই, এটা আমি এখন ডেফিনাইট করে দিতে পারি আর স্কোয়ার ডি আর আর ডি আর, এটা হলো, প্লাস পরেরটার ক্ষেত্রে কি হবে, পরেরটার ক্ষেত্রে আর আর কনস্ট্যান্ট থাকবে, কারণ থিটা ফাই ডিপেন্ডেন্ট বা থিটা ফাই এর উপরে শুধু কাজ করবে, তাহলে আর আরটাকে আমি আগে লিখে দিলাম,
তারপরে 1/sin থিটা ডেল থিটা sin থিটা ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del 2/del phi 2 এইটা অফ কাজ করছে হচ্ছে ওয়াই থিটা ফাই এর ওপর। এইটা হলো, এইটা হয়ে গেল। তারপরেরটার ক্ষেত্রে কি, তারপরের ক্ষেত্রে যেমন আছে পুরোটাই থেকে গেল, এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট ব্যাপার। তাহলে প্লাস টুয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ই ইলেকট্রনিক প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর আর ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু 0। এটা হলো, ঠিক আছে? এই অবধি বলো, কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো এই অবধি। ম্যাম এটাকে দুটো আলাদা করলেন কেন? মানে এটা তো প্লাস হয়ে আছে, দুটো আলাদা করলাম কেন? কিছুই না, মানে আমি এটাকে এবার এইটাকে আমি এর উপরে কাজ করাচ্ছি, মানে এই পুরো অপারেটরটাকে এইবার আমি ফাংশনের উপরে কাজ করাচ্ছি। কিভাবে কাজ করাবো? এই প্রথম জিনিসটাকে যতগুলো জায়গায় প্লাস আছে ততগুলো জায়গা কাজ করব, ততগুলো জায়গাতে আমি ভেঙে দিতে পারি। মানে আমার যদি এরকম একটা যদি থাকে, আমার যদি এরকম যদি থাকতো, ধরো এ অপারেটর প্লাস বি অপারেটর প্লাস সি অপারেটর, এইটা সাইয়ের ওপরে কাজ করছে, এটা মানে কি এ সাই প্লাস বি সাই প্লাস সি সাই। তো হ্যাঁ ম্যাম। তো সেটাই তো করেছি এখানে, তো প্লাস 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 হয়ে আছে। ঠিক আছে, এটা এই জায়গাটা বাজে বাজে হয়ে গেল, যাই হোক, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? এটা তো সেরকমই তো করেছি, এ সাই প্লাস বি সাই প্লাস সি সাই এরকম ভাবে। তো তো সেই জন্য আলাদা আলাদা করেছি, এবার মানে পুরো আলাদা আলাদা করে নিলাম। এবার আমি পুরো জিনিসটাকে কাইনেটিক এনার্জি পার্টটাকে একটা করে নিলাম, আর এ পার্টটাকে আলাদা করে নিলাম, পোটেনশিয়াল এনার্জি পার্টটাকে, এটাই আমি বললাম। এবার কাইনেটিক এনার্জি পার্টের মধ্যেও আমার আর ডিপেন্ডেন্ট পার্ট আছে আর থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে। এবার থিটা ফাইটাকে আমি আপাতত আলাদা করছি না, ওটাকে একসাথে রেখে দিয়েছি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই থিটা ফাই, আর শুধু আর পার্টটাকে আলাদা করছি। যখন আর ডিপেন্ডেন্ট পার্টটা ওয়েভ ফাংশনের উপর কাজ করবে, তখন আর ডিপেন্ডেন্ট অপারেটর উইল ওয়ার্ক অন দ্য আর ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, তখন থিটা ফাইটা কনস্ট্যান্ট থেকে যাবে। আবার একই রকম ভাবে এইটার ক্ষেত্রে যখন থিটা ফাইটা কাজ করবে, তখন আর পার্টটা কনস্ট্যান্ট থেকে যাবে। এইটা হলো। আর পরেরটার ক্ষেত্রে তো এটা বেসিক্যালি একটা মানে এটা কনস্ট্যান্টের মতো ব্যাপার, মানে মানে এটাকে তুমি বলতে পারো যে এটার মধ্যে তো আর আছে, তাহলে কেন আপনি হচ্ছে এরকম করলেন, এটা কিছু না, তুমি ওটাকে ওই ওয়াই থিটা ফাইটাকে প্রথমে লিখে দাও, তারপরে তুমি আরটাকে রাখো, সেভাবেও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এটা তো একটা, এটা জাস্ট একটা কনস্ট্যান্টের মতো ব্যাপার, এটার মধ্যে কোনো একটা অপারেটর নেই। তুমি আরটাকে এই 1/r-টাকে আর এর উপর কাজ করো না, মানে এটা জাস্ট একটা মাল্টিপ্লিকেশন করা, কারণ 1/r এর মধ্যে আলাদা করে কোনো অপারেশন নেই, সেই জন্য এটাকে জাস্ট আমি এইভাবে লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ ম্যাম। সবাই বুঝতে পেরেছো তো? ম্যাম বলছি, বলো। আমি বলছি ওয়াই থিটা ভাই ওটা কি স্ফেরিক্যাল হারমোনিক ওটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াই থিটা ফাইটা আলটিমেটলি আমরা দেখবো, এটা জাস্ট যেমন রিজিডোটারে যেটা করে এসছো, ইট উইল গিভ আস দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স, এক্স্যাক্টলি। ঠিক আছে। ঠিক আছে, এটা তাহলে এইটা হলো। এবার নেক্সট স্টেপে আমরা কি করি, রিজিডোটারে স্যার করিয়েছে, নেক্সট স্টেপে কি করি, এবার আমরা কি করি, দুদিকেই বা সবকটা পার্টকেই আর আর ওয়াই থিটা ফাই দিয়ে ভাগ করে দাও। তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভাইডিং the above equation by আর আর ওয়াই থিটা ফাই, এটা দিয়ে করো, এইটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, যদি দুটো ভাগ করে দাও দুদিকে, তাহলে এই প্রথমটা ওয়াই থিটা ফাই আছে, এটাকে যদি আর আর ওয়াই থিটা ফাই দিয়ে ভাগ করো, ওয়াই থিটা ফাই কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে জাস্ট 1/r, 1/r, তারপরে হচ্ছে ডিডিআর আর স্কোয়ার ডিডিআর, পরের পার্টটা হয়ে যাবে হচ্ছে 1/ওয়াই থিটা ফাই 1/সাইন থিটা ডেল থিটা
সাইন থিটা ডেল ডেল থিটা। দেখো সব ভালো করে খেয়াল করো, দেখো এইখানে কিন্তু আমি ডেলটাকে ডি করে দিয়েছি, বা থিটা ফাই এর ক্ষেত্রে আমি এখনো ডেলটাকে ডেলই রেখে দেবো, কারণ আমি তো থিটার ফাইটাকে আলাদা করিনি, এখনো আমার দুটো ভ্যারিয়েবল আছে, তার মানে এটা বেসিক্যালি এখনো মাল্টি ফাংশনাল ডিফারেন্সিয়েশন, সেই জন্য আমি এখানে এখনো আমাকে পার্শিয়াল রেখে দিতে হবে থিটা ফাই এর ক্ষেত্রে, সেই জন্য এটা রাখলাম প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু ডেল ফাই টু y theta phi equals to e সরি y theta phi এটা হলো, আচ্ছা হ্যাঁ মানে এটা y theta phi এটা হলো ইকুয়ালস টু ইটা তো ওই বাঁ দিকেই আছে, তাহলে এইটা হয়ে যাবে আমার হচ্ছে এটা বাঁ দিকেই আপাতত রেখে দিই, পরে ডান দিকে নিয়ে যাব। আচ্ছা এইটা হলো, এইটা যদি হয় তাহলে এইটা আচ্ছা প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার স্কোয়ার ই ইলেকট্রনিক প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা হলো ইন্টু আর আর ওয়াই থিটা ফাই আছে, আমি আর আর ওয়াই থিটা ফাই দিয়ে ভাগ করে দিয়েছি, মানে বেসিক্যালি ওটা আমার 1 হয়ে গেল ইকুয়ালস টু 0 দিল। ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা এবার এটাকে আরো এবার কি করব, এবার নেক্সট কাজ কি করব, এবার করব দেখো সমস্ত এই যে স্মল আর ডিপেন্ডেন্ট যে পার্টগুলো, মানে বেসিক্যালি আর ডিপেন্ডেন্ট পার্টগুলোকে একসাথে নিয়ে আসো, আর থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলোকে একসাথে নিয়ে আসো, একদিকে নিয়ে আসো বা একসাথে করে ফেলো। ঠিক আছে, নেক্সট কাজ আমরা এইটা করব, দেখি সেটা করতে পারি কিনা। তাহলে 1/r ডি ডি আর আর স্কোয়ার ডি ডি আর, এটা হলো প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার স্কোয়ার ই ইলেকট্রনিক প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা হলো দিস ইজ ইকুয়ালস টু, এই থিটা ফাইটাকে পুরো এইদিকে নিয়ে আসো, 1/y থিটা ফাই 1/সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/সাইন স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই 2, এইটা হলো এই, আচ্ছা এটা হলো এইটা, সেটা একটা আছে হচ্ছে ওয়াই থিটা ফাই, এটা হয়ে গেল। দেখো পুরো আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি একদিকে করে ফেললাম, ও সরি এখানে একটা জিনিস হবে, এই যে এই আর আরটা লিখতে ভুলে যাচ্ছি, ওইটা লিখতে হবে, এই যে এইখানে তো একটা আর আর আছে, এটা মিস করে গেছি, ডি আর আর ডি আর আর এইটা। আচ্ছা দেখো পুরো আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি একদিকে নিয়ে চলে আসলাম, আর থিটার ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে আমি একসাথে করে ফেললাম, হয়ে গেল। আচ্ছা এইবার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে এটা তো হলো, ঠিক আছে তাহলে এখন এবার কি এটাকে যদি আমি ধরো এটা কত নম্বর ইকুয়েশন বলবো, 7 নম্বর ইকুয়েশন যদি বলি, ইকুয়েশন 7, তাহলে তাহলে হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড of equation 7 is the function of r only, and right hand side is the function of theta and phi, এটা হচ্ছে ব্যাপার, লেফট হ্যান্ড সাইড ইজ দ্য ফাংশন অফ আর অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ দ্য ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই অফ ইকুয়েশন 7। তাহলে এই টাইপের ইকুয়েশন আমরা কি করে সলভ করি, যখন আমাদের কাছে এরকম কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থাকে যার দুটো দিক কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট বাট তারা ইকুয়াল, সেটা একমাত্র স্যাটিসফাই করবে, সেটা একমাত্র সলভ করার একমাত্র উপায় হচ্ছে এই দুটো সাইড, মানে দুটো এই আমরা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারগুলো আলাদা আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল হবে, যে কনস্ট্যান্টটা উইল নট ডিপেন্ড অন মানে আর থিটা ফাই কারোর উপর ডিপেন্ড করবে না, কারোর ফাংশন হবে না। তাহলে এখানে ব্যাপারটা কি, যে দিস ইকুয়েশন will be satisfied for arbitrary values of r theta and phi when
each side of the equation is separately be equal to a constant which is independent of r, থিটা অ্যান্ড ফাই। এটা হচ্ছে ব্যাপার। মানে এই টাইপের ইকুয়েশনগুলো যখন আমি এরকম একটা ইকুয়েশন আছে যার লেফট হ্যান্ড সাইডটা আর রাইট হ্যান্ড সাইড সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, বাট তাদেরকে ইকুয়াল হতে হবে। তাহলে যে কোনো শর্তে তারা ইকুয়াল হবে তখনই যখন এরা আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল, যে কনস্ট্যান্টটা আর থিটা ফাই কারোর ওপর ডিপেন্ড করে না। তবেই একমাত্র তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। তুমি যেমন খুশিভাবে আর কে ভ্যারি করতে পারবে, যেমন খুশিভাবে থিটা আর ফাইকে ভ্যারি করতে পারবে। যদি তারা আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে ডিপেন্ড, মানে তুমি যা খুশি করো না কেন, যে কোনো শর্তে এরা হচ্ছে একটা কনস্ট্যান্টের সাথে সমান, মানে একটা সেম কনস্ট্যান্টের সাথে দুজনের সমান। তাহলে যে কোনো শর্তে এরা দুজনের সাথে সমান হবে। বুঝতে পেরেছো? বুঝেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। তাহলে আমরা এট দিস পয়েন্টে কি লিখতে পারি? দেন উই ক্যান রাইট, এটাকে পুরোটা আবার লিখবো 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর প্লাস টুয়াইস মিউ আর স্কোয়ার এইচ কাট স্কোয়ার ই ইলেকট্রনিক plus jd square by 4 pi epsilon 0 into r is equals to minus 1 by y theta phi 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi 2 করে এখানে একটা y থিটা ফাই আছে, ঠিক আছে, y থিটা ফাই এইটা উইল বি ইকুয়াল টু হবে একটা কনস্ট্যান্টের সাথে। সেই কনস্ট্যান্টটা ধরো আমি বলছি, মানে তুমি সেই কনস্ট্যান্টটা যা খুশি হতে পারে, ঠিক আছে। এইবার বেসিক্যালি আমরা যেহেতু প্রবলেমটা জানি, আমরা একটা ভালোভাবে কনস্ট্যান্ট ধরি যেটা আমাদেরকে পরবর্তীকালে সুবিধা দেবে আর কি। তো ধরো আমি এইখানে ধরছি এইটা সমান হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, এরকম একটা কনস্ট্যান্টের সাথে সমান ধরো, সে এটা একটা কনস্ট্যান্টের সাথে সমান ধরো আমি এটা বলছি, এটা আমাকে পরে সুবিধা দেবে আর কি, সেই জন্য আমি করলাম। ঠিক আছে, এইটার সাথে আমার সমান হয়। তাহলে এইটার সাথে যদি আমার সমান হয় তাহলে আমি এবার কি করতে পারি? তাহলে ধরো এই ইকুয়েশনটার আমি নাম্বার দিলাম 8 নম্বর ইকুয়েশন। তাহলে এই 8 নম্বর ইকুয়েশনটাকে আমি আবার দুটো আলাদা আলাদা করে ইকুয়েশনে লিখতে পারি। একটা হবে আর ডিপেন্ডেন্ট পার্ট দিয়ে লিখতে পারি, একটা থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট দিয়ে লিখতে পারি। তাহলে এই 8 নম্বর ইকুয়েশন থেকে আমি প্রথমে রেডিয়াল পার্টটা, মানে আর ডিপেন্ডেন্ট পার্টটা যেটা, সেটা আগে করি। তাহলে সেইটা হবে হচ্ছে বেসিক্যালি রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এইটা আগে আমি সলভ করি, ঠিক আছে, এইটা আগে আমি সলভ করি, এইটা করি। এটা যদি করি তাহলে কি হবে? এইটা, ঠিক আছে, এইটা। তাহলে এটা যদি করি তাহলে কি হবে? যে 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর এইটা প্লাস টুয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ই ইলেকট্রনিক প্লাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস ওয়ান। এইটা একটা আমরা লিখতে পারি। ধরো এটা আমি 9 নম্বর ইকুয়েশন বললাম, আর থিটা ফাইটা পরে লিখবো, যখন ওটা করবো তখন ওটা লিখবো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এবার এইটাকে একটুখানি ঠিক করে লিখি। এবার কি করছি দেখো, এটাকে কি করছি, যে ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর প্লাস টুয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ইলেকট্রনিক প্লাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর
আর আর ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস ওয়ান আর আর, এটা করলাম। মানে কি করলাম, আমি আর আর দিয়ে এই নিচের যে আর আরটা আছে সেটা সব দুদিকে গুণ করে দিলাম, মানে বেসিক্যালি, বা আর আর দিয়ে আমি দুদিকে গুণ করে দিলাম। তাহলে আমার এইটা প্রথম পার্টটা কেটে গেল, পরেরটার সাথে আর আর এসে গেল, তারপরের সাথে এটা হয়ে গেল। এটা হলো। আর এখান থেকে আরেকটু কি করতে পারি, এবার আমি আবার মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস মিউ আর স্কয়ার দিয়ে আবার দুদিকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে যাবে মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস মিউ আর স্কয়ার ডি ডি আর আর স্কয়ার ডি আর আর ডি আর, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি হয়ে গেল, তারপরে কি, তারপরে এই দিকটা গুণ করে দিলাম, মানে এটা জাস্ট মাইনাস হয়ে যাবে, আর কিছু হবে না, কারণ মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস মিউ আর স্কয়ার দিয়ে গুণ করেছি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, বাকিটা কেটে গেল, কেটে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে ই ইলেকট্রনিক প্লাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর 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 ইকুয়ালস টু মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান আর আর, এটা হয়ে গেল। আচ্ছা, এইটাকে আরেকটু ঠিক করি, এটাকে আরেকটু ঠিক করি, কি করে ঠিক করব, যে মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর, এইটা। আচ্ছা, এই ই ইলেকট্রনিক আর আরটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাব, আর এই মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস মিউ আর স্কয়ার এল ইন্টু এল প্লাসটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে আমার এটা কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে বেসিক্যালি, এইটা হচ্ছে প্লাস হয়ে গেল, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, আর আর হচ্ছে কি হয়ে যাবে, আর হচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাবে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার, এইটা হয়ে গেল। আর আর আছে মাইনাস জেডি স্কোয়ার বাই, এই যে প্লাস মাইনাসে এই যে এই মাইনাস, যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মাইনাস ই ইলেকট্রনিক, আর এটাও মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেই মাইনাসটাকে খুলে লিখছি 4πε0 ইন্টু আর 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 ইকুয়ালস টু, এই ই ইলেকট্রনিক আর আরটাকে ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে ই ইলেকট্রনিক আর আর, এটা হয়ে গেল। আচ্ছা, আর এটাকে লিখতে পারি মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই টুয়াইস মিউ আর স্কয়ার ডি ডি আর আর স্কয়ার ডি ডি আর আর আর, এরকম একটা ব্যাপার, প্লাস এইটাকে আমি করছি হচ্ছে, আমার হচ্ছে কমন নিয়ে নিচ্ছি এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এইটাকে বাইরে রেখে দিলাম আর আর ইকুয়ালস টু ই ইলেকট্রনিক আর আর, এইটা হয়ে গেল। এইটা হচ্ছে রেডিয়াল পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন অফ হাইড্রোজেন or হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স। দিস ইজ দ্য রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে টু গেট আর আর। এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, মানে আর আর মানে কি, মানে বেসিক্যালি রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেইটা পেতে গেলে এবং এনার্জি ই ইলেকট্রনিক এনার্জি পেতে গেলে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এই ইকুয়েশনটা ধরো আমি নাম্বার দিলাম 10 নাম্বার ইকুয়েশন। তাহলে এইটা কি, দিস ইজ দ্য রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন অফ hydrogen or hydrogen like one electron ions, এটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? আচ্ছা, যেখানে কি হলো দেখো, যেখানে কি হলো দেখো, পোটেনশিয়াল, এটা তো কাইনেটিক এনার্জি পার্ট, পোটেনশিয়াল এনার্জিটার দিকে দেখো। এই পোটেনশিয়াল এনার্জিটা আমি আর এক লাইন লিখি, হ্যাঁ, ওপর এ করে, এইখানে ওই 10 নম্বর ইকুয়েশনটাকে আরো কি করে লেখা যায়, এইটাকে এইভাবে লিখছি মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার হচ্ছে ডেল ডেল আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর, ওটা ডেল হবে না, ওটা ডি হবে, সরি। এইটা এইটা প্লাস ভি এফেক্টিভ
RR equals to E electronic RR, এইটা where এই ভি এফেক্টিভ বলে যেটাকে লিখলাম সেটা কি, এইটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা হলো। ঠিক আছে, তার মানে দেখো আমার তো জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর আগেই ছিল, তার সাথে আমি আর একটা টার্ম পেয়েছি যেটাকে আমি বলছি এফেক্টিভ পোটেনশিয়াল। এইটা হচ্ছে আমাদের এফেক্টিভ পোটেনশিয়াল, এইটা যেখানে এই ভি এফেক্টিভ আরটাকে বলা হয় হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল, আর যেখানে এই ফার্স্ট পার্টটা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। আর এই পার্টটা তো আমরা জানি কুলাম্ব পোটেনশিয়াল। তার মানে বেসিক্যালি আমি পেলাম একটা এফেক্টিভ পোটেনশিয়াল পেলাম হুইচ ইজ দ্য সামেশন অফ সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল অ্যান্ড কুলাম্ব পোটেনশিয়াল। নাও হোয়াট অ্যাবাউট দি সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এটা কি, এটা কেনই বা ইভেন পোটেনশিয়াল, এটা কেন, কি ব্যাপারটা কি এখানে? দেখো এইটার দিকে যদি একটু ভালো করে আমরা দেখি, এই যে এই সেন্ট্রিফিউগাল পোটেনশিয়ালের দিকে এই যে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এটা কার মতো দেখতে বলো তো, এটা যদি ভালো করে দেখো এই হোয়াট অ্যাবাউট দিস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার এল স্কোয়ার, এটা তো আমরা জানি রিজিরোটার থেকে, জানি তো এটা, হ্যাঁ এটা বাই এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এইটা আছে। এই মিউ আর স্কোয়ারটা কি, মিউ আর স্কোয়ারটা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, এক্স্যাক্টলি। তাহলে এল স্কোয়ার বাই টোয়াইস আই, এল স্কোয়ার বাই টোয়াইস আই কি হয়, রোটেশনাল কাইনেটিক এনার্জি হয়, তো এল স্কোয়ার বাই টোয়াইস আই, হ্যাঁ ম্যাম। এল স্কোয়ার বাই টোয়াইস আই রোটেশনাল কাইনেটিক এনার্জি হয়। আচ্ছা এইবার এইখানে এই যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যখন আমার একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরছে, এইটা বেসিক্যালি একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেমের মতো দেখতে, সেন্ট্রাল ফোর্স প্রবলেমের মতো বিহেভ করছে। এবার ফর এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট অফ মোশন। আর এমনিও তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বোর থিওরি তো সত্যি, বোর থিওরি বলেছে যে আমার পথটা সার্কুলার হবে, বাট না, মানে অরবিটাল সার্কুলার হবে বা অরবিট সার্কুলার হবে সেটা বলেছিল, সেটা সত্যি না, কিন্তু বাকি সবকিছু তো সত্যি। এটা তো সত্যি যে mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, এটার মধ্যে কোনো ভুল নেই, এটা তো আমরা দেখেছি, এটা একদম সত্যি। mvr মানে কি, mvr মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম nh বাই 2 মানে কি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড, মানে কোনো একটা পার্টিকুলার অরবিটালের ক্ষেত্রে বা পার্টিকুলার অরবিটের ক্ষেত্রে ও অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি কনস্ট্যান্ট, h বাই 2 তো কনস্ট্যান্ট, আর nটা যদি কোনো একটা পার্টিকুলার অরবিটের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয় তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, তার মানে l ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বা এল স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একমাত্র ভ্যারিয়েবল যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আর, আরটা হচ্ছে ভ্যারিয়েবল। এবার যে কোনো এনার্জি টার্ম যেটা শুধুমাত্র আর এর ওপর বা পজিশন কোঅর্ডিনেট ওপর ডিপেন্ড করে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি দেয়, তার মানে ইটস বেসিক্যালি বিহেভস অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। তার মানে দো ইটস লুকস লাইক আ রোটেশনাল কাইনেটিক এনার্জি বাট ইটস বিহেভিং অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি হিয়ার, ওয়াই, বিকজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট অফ মোশন ইন দিস কেস, এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল হচ্ছে আর। ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ম্যাম। এটা একটু লিখে দিন যেটা বললেন। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আর স্যারের বইতে সব আছে, আমি লিখে দিচ্ছি। তার মানে দেখো, দো দিস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার লুকস লাইক আ looks like a rotational kinetic energy, looks like rotational kinetic energy, e rotational
equals to L square by twice I, but as it is a কি যেন বললাম, it is a central force problem, central force problem for which angular momentum L is a constant of motion, therefore L into L plus 1 h car square, which is basically L square, is constant here, and it only depends on R. That is why it depends on, that is why it basically behaves as a, that's why it is behaving as a potential, and it is called centrifugal potential. ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আরো একটা ব্যাপার দেখো যদি আমার এখানে কি হচ্ছে, এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, একটা আর রেডিয়াসের পথে ঘুরছে। আচ্ছা, এবার যদি আমার শুধু অ্যাট্রাকশন এনার্জি থাকতো, হুইচ ইজ দ্য কুলাম পোটেনশিয়াল, দেখো নিউক্লিয়াস আর ইলেকট্রন তো একজন আরেকজনকে সবসময় অ্যাট্রাক্ট করছে, তাহলে একটা জায়গা চলে আসতে পারতো যখন কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসের ওপর পড়ে যাবে, এটা মানে হতেই পারে, একটা অ্যাট্রাকশন হয়তো এত বেশি অ্যাট্রাকশন হচ্ছে, এত একটা ভালো মানে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার আছে, কারণ পজিটিভ নেগেটিভ একটা সময় সিস্টেমটা কোলাপস করে যেতে পারতো। কিন্তু আমার যদি এখানে অ্যাট্রাকশনের অপোজিটে সবসময় যদি একটা ব্যালেন্সিং ফোর্স থাকে, যেটা কাইন্ড অফ একটা রিপালসিভ ফোর্সের মতো, কারণ দেখো এটা একটা পজিটিভ ব্যাপার, রিপালসিভ ফোর্স, তাহলে সবসময় এটা সিস্টেমটা স্টেবল পজিশনে থাকবে, কখনো এটা বেশি কখনো এটা কম, তখন এটা কম, যখন এটা কম তখন এটা বেশি, মানে এরকম ভাবে সবসময় একটা জিনিসটাকে ব্যালেন্স করে রেখে দিয়ে একটা মানে পুরো সিস্টেমটাকে স্টেবল করে রাখতে পারবে, এইটাকে বলে। এবং এটা যদি আমরা পরিষ্কার যদি ভি এফেক্টিভকে যদি প্লট করি না, তাহলে দেখবে যদি আমি শুধু যদি তোমার যদি মানে এই প্লটটা ধরো, যদি তুমি যদি এরকম একটা প্লট করতে, মানে যদি ধরো আমি এইদিকে তুমি হচ্ছে ভি এফেক্টিভ অ্যাজ এ ফাংশন অফ আর, আর এইদিকে তোমার হচ্ছে আর তুমি প্লট করছো, যদি তোমার শুধু অ্যাট্রাকশন টার্ম থাকতো, তুমি একটা এরকম প্লট পেতে, একটা সময় পোটেনশিয়াল এনার্জিটা যখন আর এর ভ্যালু খুব কম, তখন তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা যেন ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তুমি পেতে, মানে কোনো মিনিমাম মানে কোনো স্টেবল পজিশন তুমি পাচ্ছ না। কিন্তু যখনই তোমার হচ্ছে এরকম একটা রিপালসিভ টার্ম এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, এবং সেটা তুমি জোর করে অ্যাড করছো না, ন্যাচারালি আসলো, তখন তুমি এই প্লটটাকে ঠিক এই রকম একটা প্লট পাবে, এইটা এইভাবে এসে এইভাবে গিয়ে এটা জাস্ট এরকম একটা প্লট দিয়ে দেয়, এইটা হচ্ছে আমার বেসিক্যালি ওই ভি এফেক্টিভ অ্যাজ এ ফাংশন অফ আর এর প্লট, যেখানে দেখো একটা হচ্ছে মিনিমা আছে, এটা মিনিমা দিয়ে পাস করছে, এটা হচ্ছে স্টেবল পজিশন। বুঝতে পেরেছো? বলো সবাই বুঝেছো কিনা? আমি ভি ইফেক্টিভ মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের মানে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, ভি এফেক্টিভ মানে এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি, টোটাল সিস্টেমটার এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি মানে কি, ইলেকট্রনের পোটেনশিয়াল ক্যান বি অফ টু টাইপ, একটা হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন, একটা ইলেকট্রন রিপালশন। এবার এখানে তো একটাই ইলেকট্রন আছে, রিপালশনের কোনো ব্যাপার নেই, তাহলে শুধুমাত্র নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন টার্মটা থাকবে, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি।
তবে সেই নিউক্লিয়াস ইলেকট্রনের অ্যাট্রাকশনটাই মডিফাইড হয়ে আলটিমেটলি এরকম একটা অ্যাট্রাকশনে বললো। শুধু অ্যাট্রাকশন টার্ম থাকলে হবে না, সিস্টেমটা কখনোই স্টেবিলাইজ হবে না। এখানে একটা রিপালসিভ টার্মও আছে, অ্যাজিভ জনের অপোজিট একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে টোটাল সিস্টেমটাকে স্টেবিলাইজ করছে, যেটা তুমি ম্যাথামেটিক্যালি বুঝতে পারবে যদি তুমি ভি এফেক্টিভ ভার্সেস আর প্লট করো এই ইকুয়েশনটা দিয়ে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য, কারণ এল তো কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার অরবিটের জন্য। তাহলে তুমি দেখবে এরকম একটা প্লট পাচ্ছ যেখান থেকে পরিষ্কার বুঝতে পারবে দিস প্লট পাসেস থ্রু এ মিনিমা, তার মানে একটা স্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সবার কাছে ক্লিয়ার এই ব্যাপারটা? এফেক্টিভ পোটেনশিয়াল, সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এই ব্যাপারগুলো ক্লিয়ার তো? বুঝতে পেরেছো সবাই? বলো বলো বলো, বুঝতে না পারলে বলো কোথাও বুঝতে পারোনি। ম্যাম এই রোটেশনাল কাইনেটিক এনার্জি ব্যাপারটা কি বললেন, এল স্কয়ার বাই 2y ওটা? আগের দিন ক্লাস করেছো স্যারের? স্যারেরকে তোমরা বড্ড সবাই কিন্তু ভালো কোশ্চেন করছো না, কেউ কেউ খুব বোকা বোকা প্রশ্ন করছো। স্যার হলে এতক্ষণ প্রচুর ঝাড় খেতে, আমি চুপ করে আমি কিছু বলছি না। স্যারের ক্লাস আগের দিন কারা কারা করেছো, কারা কারা করনি, কারা স্যারের প্রতিটা ক্লাস করেছো? স্যারের ক্লাস করেছো কি করনি? স্যারের ক্লাস যদি করো, স্যারের রিজিড রোটারের ক্লাস নেওয়া হয়ে গেছে, পার্টিকেল রোটেটিং অন রিং এর ক্লাস নেওয়া হয়ে গেছে, পার্টিকেল ইন এ বক্স, সিম্পল হারমোনিক অসিলেটর, এত কিছু ডিটেলে এত কিছু পড়ে আসার পর এটা কি করে রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে, এটা কোনো কোশ্চেন হলো? কাইনেটিক এনার্জি কি হয় বলো? কাইনেটিক এনার্জি কি হয় এটা আগে বলো। কাইনেটিক এনার্জি লিনিয়ার মোশনে কাইনেটিক এনার্জি কি হয়? পি স্কয়ার বাই টুয়াইস এম হয় তো? এটা হয় তো? হ্যাঁ হ্যাঁ এটা হয় তো, হ্যাঁ আচ্ছা। তাহলে সেই লিনিয়ার মোশনটাকে যদি তুমি মোশনে চলে যাও, যদি তুমি রোটেশনাল মোশনে চলে যাও, সেটা তাহলে সেটা কি হবে? রোটেশনাল মোশনে তোমার এই যে এলটা কি হবে? এটা বেসিক্যালি কি হয়ে যাবে? রোটেশনাল মোশনে মানে 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 পিটাই যদি রোটেশনাল মোশনে লেখো তাহলে সেটা এমভি ইন্টু আর হয়ে যায় তো। এমভি ইন্টু আর তার স্কোয়ার, এটা হয়ে যাবে বাই টুয়াইস এম, এটা হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে গেল? এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার বাই টুয়াইস এম হয়ে গেল, এটা হয়ে গেল। বা এটাকে এরকম ভাবে যদি করো, সব থেকে ভালো হতে, সব থেকে ভালো কথা এইভাবে করো না, এটাকে এই করো, উপর নিচে জাস্ট আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও। ওপর নিচে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, পি স্কোয়ার আর স্কোয়ার বাই টুয়াইস এম আর স্কোয়ার গুণ করে দাও। পি মানে কি? এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার বাই টুয়াইস এম আর স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এম ভি আর মানে কি? এল মানে এম ভি আর তো? এল মানে এম ভি আর কি এম ভি আর না বলো? হ্যাঁ। তাহলে এটা ওপরটা কি হয়ে গেল? এল স্কোয়ার হয়ে গেল বাই নিচে কি আছে? টুয়াইস এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার মানে কি? তো তোমাদের বন্ধুই তো বললো এম আর স্কোয়ার মানে কি? আই মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা হচ্ছে এল স্কোয়ার বাই টুয়াইস আই হয়ে গেল এটা। তাহলে কাইনেটিক এনার্জি হলো এল স্কোয়ার বাই টুয়াইস আই। বাট এই এল আই এগুলো আমরা কোথা থেকে নিয়ে আসি, কোথায় করি? এগুলো আমরা কনসিডার করি রোটেশনাল মোশনে, তার মানে এটা বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জি হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে সেই জন্য এটা আসলো। আচ্ছা এবারে এখানে দেখো, ভালো করে দেখো, এখানে দেখো, প্রথমটা দেখো। তাহলে কি আছে? ওপরটা আমার হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার। এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার মানে কি? আগের দিন যখন তোমরা স্ফেরিক্যাল হারমোনিক্স স্যার পড়িয়েছে, স্ফেরিক্যাল হারমোনিক্সে স্যার কি বলেছে? স্ফেরিক্যাল হারমোনিক্স ইজ আইগেন ফাংশন অফ এল স্কোয়ার অপারেটর বলেছে কি বলেনি? নিশ্চয়ই বলেছে। তাহলে এল স্কোয়ার অপারেটরটাকে যদি আমি স্ফেরিক্যাল হারমোনিক্স ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করাই, তাহলে সেটা যদি আইগেন ভ্যালু ইকুয়েশন মানতে হয়, সেটার আইগেন ভ্যালু কি দেয়? এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার ওয়াই থিটা ফাই, এটা দেয়। তাহলে সেখান থেকে স্যার কি বলেছিল? যে তার মানে এল স্কোয়ার মানে হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা বলেছিল কি বলেনি?
এটা নিশ্চয়ই বলেছে। তাহলে এইখানে কি আছে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার আছে, এটা মানে কি, এটা মানে ক্যাপিটাল এল স্কোয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার। এবার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করেছি, বোর থিওরি দিয়ে শুরু করেছি। বোর থিওরির বোর পস্টুলেটে কি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাজ টু বি কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে কি, মানে কোনো একটা পার্টিকুলার অরবিটের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনস্ট্যান্ট হতে হবে। তার মানে কোনো একটা পার্টিকুলার অরবিট মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ স্মল এল, যেটা হচ্ছে বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা অলরেডি তোমরা জানো, তার জন্য সেই পার্টিকুলার অরবিটের জন্য এই ওপরের পার্টটা কনস্ট্যান্ট। তাহলে একমাত্র ভ্যারিয়েবল এখানে কি থেকে গেল, স্মল আর, যেটা নিচে বসে আছে। তাহলে যে কোনো এনার্জি ফাংশন যেটা স্মল আর এর উপর ডিপেন্ড করে, আর মানে তো এটা পজিশন কোঅর্ডিনেট, এটা পজিশনের ব্যাপার, যে কোনো এনার্জি ফাংশন যেটা শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করে তাকে বলে পোটেনশিয়াল এনার্জি। তার মানে এই প্রথম পার্টটা, যেটা বেসিক্যালি একটা রোটেশনাল কাইনেটিক এনার্জির মতো দেখতে, কিন্তু যেহেতু এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট অফ মোশন, সেটা শুধুমাত্র আর এর ওপর ভ্যারি করে যাচ্ছে, আর এর ওপর ডিপেন্ড করে যাচ্ছে। তার মানে দো ইট লুকস লাইক আ রোটেশনাল কাইনেটিক এনার্জি, বাট এটা বেসিক্যালি একটা পোটেনশিয়ালের মতো বিহেভ করছে এখানে। এবং সেটাকে নট অনলি আমরা শুধু ফিজিক্যালি না, আমরা যদি ম্যাথামেটিক্যালিও এই এফেক্টিভ পোটেনশিয়ালটাকে আর এর রেসপেক্টে প্লট করি, তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা প্লট পাচ্ছি যেটা একটা মিনিমা দিয়ে পাস করছে। যে মিনিমা দিয়ে পাস করছে মানে কি, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো ফাংশনই যদি থাকে পোটেনশিয়াল এনার্জিতে, তাহলেই একমাত্র সিস্টেমটা একটা মিনিমাইজেশন পাচ্ছে, একটা মিনিমা জায়গা পাচ্ছে, তার মানে সিস্টেমের একটা স্টেবল পজিশন আসছে। ওয়্যারাজ যদি শুধু কোলাম পোটেনশিয়াল যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, সেটা ভার্সেস যদি এফেক্টিভ এটাকে প্লট করি, তাহলে এই যে ব্ল্যাক লাইনটা পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু কোনো স্টেবল পজিশনে সিস্টেমটা পৌঁছাচ্ছে না। সেই জন্য এই পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল, মানে ফাইনালি আলটিমেটলি তুমি এই পোটেনশিয়ালটা পাচ্ছ, হুইচ ইজ দ্য সামেশন অফ দ্য সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল অ্যান্ড দ্য কুলাম পোটেনশিয়াল। অ্যাজ ইভ এই সেন্ট্রিফিউগাল পোটেনশিয়ালটা কুলাম পোটেনশিয়ালকে যেন সবসময় তোমার করছে, মানে অপোজ করছে, মানে সবসময় যেন, মানে বেসিক্যালি মানে কুলাম, মানে আমার ওই কথাটা পেটে আসছে মুখে আসছে না, মানে কুলাম পোটেনশিয়ালটা যদি অ্যাট্রাকটিভ হয়, তাহলে এটা হচ্ছে একটা রিপালসিভ ব্যাপার, যেটা সিস্টেমটাকে সবসময় স্টেবল করছে দুটো একসাথে মিলে। বুঝতে পেরেছো সবাই, বলো। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ এইটার ম্যাম। মধ্যে কার হ্যাঁ অসুবিধা ম্যাম। হচ্ছে বলো, এই কনসেপ্টের মধ্যে এত কোয়ান্টাম মেকানিক্স পড়ে এসে এত কিছু করে এসে কার অসুবিধা হচ্ছে? এবং যেই কোশ্চেনটা করছো সে কি এমএসসির ছেলে না পিএইচডি বা বিএসসির ছেলে? এমএসসি করছো তোমরা, এত কিছু পড়ে এসছো, এত কিছু করে আসার পরে এগুলো কোশ্চেন? বাকি কোশ্চেন করো, সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল বুঝতে অসুবিধা হতেই পারে, সেটা তুমি যতবার করো, বাট এক্সপ্রেশন ইকুয়েশন নিয়ে কেন কোশ্চেন হবে? তোমরা এত কোয়ান্টাম মেকানিক্স পড়ে এসছো, আর সব থেকে বড় কথা স্যার এতদিন ডিজিটেটর পড়াচ্ছে, এত কিছু করেইছে, সেইটারই কন্টিনিউয়েশন চলছে এটা। যাই হোক, ঠিক আছে, কোশ্চেন করতেই পারো, কোনো ব্যাপার না, বাট আরেকটু পড়তে হবে, আর একটু পড়ে আসি, এসে কোশ্চেন করলে আরো ভালো হবে, তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এই হচ্ছে আর ডিপেন্ডেন্ট পার্ট। এবার থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আমাদের করতে হবে, যেটা একদম রিজিডোটারের মতো দেখতে, যেটা অলরেডি তোমরা জানো, বাট আমরা আবার করব, কিন্তু আজকে আর সময় নেই, আমরা থিটা ফাই ডিপেন্ডেন্ট এবং সেখান থেকে ফাই ডিপেন্ডেন্ট পার্ট আমরা করব, এবং ফাইনালি আমরা নেক্সট দিন ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করব ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য। মানে তার মানে যদি আমার আর ডিপেন্ডেন্ট পার্ট তৈরি হয়ে গেল, থিটা ডিপেন্ডেন্ট পার্ট তৈরি করব, ফাই ডিপেন্ডেন্ট পার্ট তৈরি করব, করে প্রত্যেকটা তিনটে ডিপেন্ডেন্ট পার্ট আমরা সলভ করব, যার মধ্যে আমরা দেখব যে আর থিটাটাকে আমরা নর্মালি সলভ করি না, আমরা বলে দিই যে এই আর থিটা সলভ করলে আমরা এইরকম ওয়েভ ফাংশন পাই, এবং আর পার্টের মধ্যেই এনার্জিটা ঢুকে বসে আছে, সেই জন্য আরটাকে সলভ করলে আমরা এনার্জিটাও পাই, এবং দেখা যায় বোর থিওরি থেকে তোমরা যে এনার্জিটা পেয়েছো, এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে সলভ করেও এক্স্যাক্টলি একই এনার্জি এক্সপ্রেশন আমরা পাই। আর থিটা ওয়েভ ফাংশন তো পাবোই, একই রকম ভাবে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ, প্রথমে থিটা আর ফাইটাকে আলাদা করব, করে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করব, করে থিটা ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটাকে পাবো, মানে সলভ তো করব না, বলবো যে সলভ করলে এরকম ওয়েভ ফাংশন পাই। কিন্তু ফাই যেটা কম্পারেটিভলি ইজি, যেটা অলরেডি তোমরা করে এসেছো, কিন্তু আবার আমরা করব, করে সেখান থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এইগুলোর কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, করে ফাইনালি উইল হ্যাভ আর থিটা ফাই, সেখান থেকে আমরা টোটাল ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে?
ঠিক আছে তো? বলো আজকের ক্লাস থেকে কারুর কোনো কনফিউশন, কোনো অসুবিধা কিচ্ছু থাকলে বলো। আর এই কোশ্চেনটা যে করেছিলে যে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটের কি করে এই এক্সপ্রেশনটাই আসে, সেটা সে একটু জাস্ট কিছু না, তুমি একটুখানি গুগল করে তুমি এগুলো একটু নিজেরা করতে শেখো। একটু গুগল করে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা পড়বে, দেখবে সাথে সাথে তোমাকে এটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমরা এই ক্লাস 11-12 ফিজিক্সেই পড়েছিলাম, বুঝেছো? আমিও ভুলে গেছি, তুমিও ভুলে গেছো, ভুলে যেতেই পারো, এটা কিছুই না। কিন্তু এটা যদি আমি এখন বলতে যেতাম ক্লাসটা ডাইভার্জ করে যেত, এটা তো আমাদের আসল উদ্দেশ্য না, সেজন্য আমি বলিনি। এটা তুমি একটু দেখো, যদি না পারো আমাকে বলো, আমি করে দেবো। ঠিক আছে? আর বলো কারুর কোনো অসুবিধা আছে কিনা।